গল্পের নাম ভালোবাসার প্রণয়ের বাঁধন। কলমে মুস্তারিন মুশাররাত। গল্পের প্রথম পর্ব। ছি ছি ছি, সারারাত একঘরে প্রাপ্ত বয়স্ক অবিবাহিত ছেলেমেয়ের রাত কাটায় কিভাবে? হায় 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 খোদা, জাত মান সব গেল দেখছি। এই মেয়ে, এই মেয়ে, এই লাজ লজ্জা কিছুই নেই নাকি? হ্যাঁ, দেখে তো ভদ্রই মনে হয়, তবে এমন একটা কাণ্ড করতে বিবেকে বাঁধল না, একটি বারো শরম করল না? হ্যাঁ, সত্তরোর্ধ্ব নূরজাহান বেগম, পরনে শুভ্রঙা আটপৌরে শাড়ি, নাক সিটকিয়ে চেঁচিয়ে বিলাপ করতে থাকে। শেষে ধমকের সুরে বলে, তীক্ষ্ণ চোখে তনুজার দিকে চাইলেন। তনুজা যেন পাথর হয়ে জমেছিল। কি থেকে কি হয়ে গেল এখনো বুঝে আসছে না তনুজার। নূরজাহানের ধমকে তনুজার পেলব শরীর মৃদু কেঁপে উঠল। নূরজাহানের দিকে ভয়ে ভয়ে পলক তুলে চায় তনুজা। দিঘির জলের মতো শান্ত আখিজোড়া নোনা জলে টইটম্বুর হয়ে আছে। সারা শরীর কেমন যেন অসাড় হয়ে আসছে। তনুজার চোখের ঘনপল্লব থেকে থেকেই কাঁপছে। তনুজা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আওড়ায়, বিশ্বাস করুন দিদুন, কিভাবে এরকমটা হয়েছে আমি সত্যিই কিছু জানি না। আমি মনে করতে পারছি না। থামবে অসভ্য মেয়ে মানুষ কোথাকার। তুমি দুধের বাচ্চা, আর নাকি 5 বছরের খুকি। এত বড় এক কাণ্ড ঘটিয়ে এখন বলছে সে কিছুই জানে না। আমাকে তোমার বলদ মনে হয়? হ্যাঁ, পাগলে ও তোমার কথা বিশ্বাস করবে না। বাজে মেয়ে মানুষ কোথাকার। বাপের চরিত্র যেমন মেয়ের চরিত্রও তো তেমনই হবে। মাতালের মেয়ে আবার কত ভালো হবে। যার বাপ বউ থুয়ে অন্য বেডির লগে পরকিয়া করে বেড়াইত, যৌনপল্লীতে রাত কাটায়, তার মেয়ের স্বভাব চরিত্র কত ভালো হবে এ সবাই জানে বোঝে। হুহ, আমারই ভুল হয়েছে, এরকম একটা মেয়েকে আমার বাড়িতে ঢুকতে দিয়েছিলাম। ঈশ্বর, কি ভুলটাই না করে ফেললাম। হায় হায় হায়। কপাল চাপড়াতে থাকে নূরজাহান। মানুষ সব সময় মানুষের ঠিক দুর্বল পয়েন্টে আঘাত করে। এই একটি জায়গায় তনুজা বড্ড দুর্বল। তবে এতে তার কি দোষ? বাবার উপর তনুজার পাহাড়সম অভিমান। বাবার মুখ দর্শন করতেও তনুজার কখনো ইচ্ছেও হয় না। একটা দুশ্চরিত্র মাতালের মেয়ে পরিচয়ে সমাজে বেঁচে থাকা কতটা কষ্টের তা কেবল নিরীহ নিষ্পাপ মেয়েটিই বোঝে আর জানে। মা তো সেই ছোট্টটি থাকতে ছেড়ে গিয়েছে, পাড়ি দিয়েছে না ফেরার দেশে। তনুজার খুব ক্ষোভ হয় মায়ের উপর। মা কেন তাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একলা ছেড়ে গেল? কেন তাকে সঙ্গী করে সাথে নিল না? তাহলে তো অন্তত এরকম অসুস্থ পরিবেশে তাকে থাকতে হতো না। তনুজা নাক টেনে হাতের উল্টো পাশ দিয়ে গাল গড়িয়ে পড়া পানিটুকু মুছে নেয়। উপস্থিত কয়েকজোড়া চোখ তনুজার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার চোখে তনুজার জন্য ঘৃণা ঝরছে। নূরজাহানের পাশে তার ছোট মেয়ে বয়স 40 তামান্না বাঁকা চোখে তাকিয়ে আছে। নূরজাহান তো চোখ দিয়েই যেন গিলে খাচ্ছে। বুয়া মাজেদা কপাল কুঁচকে তাকিয়ে তামাশা দেখছে আর মনে মনে আড়ালে হাসছে। তনুজা ঘাড় ঘুরিয়ে এ বাড়ির ছোট বউ শিরিন সুলতানার দিকে চাইল। শিরিনের মুখে রানী মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে তিনি। তনুজা দুকদম শিরিনের দিকে এগোয়। শিরিনের হাত দুটো ধরে ঝাঁকায়। অসহায়ত্ব জ্বলল তনুজার কণ্ঠে, সে বলল, আন্টি আপনি কিছু বলুন। এভাবে চুপ থাকবেন না প্লিজ। প্লিজ আন্টি, এভাবে চুপ থেকে ওনাদের সাথে নীরব সম্মতি জানাবেন না। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করুন। আমি সত্যিই বলছি আমি জানি না। আমি জানি না আমি কি করে ইভান ভাইয়ের রুমে ছিলাম। ট্রাস্ট মি। শিরিন তনুজাকে আগলে নেয়। তনুজার মাথাটা পরম মমতায় বুকে রাখে। শাশুড়ির দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, মা আমার মনে হয় যা হওয়ার হয়েছে। আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। কথাটা পাঁচকান হওয়ার আগেই চুপ করে যাওয়াই বেটার। নূরজাহানের মুখে অন্ধকার নামল। ফর্সা মুখ কালো করে খেকিয়ে উঠলেন। যা সব ঘটেছে সব তোমার জন্য। তোমার জন্যই এমন একটা কেলেঙ্কারি হয়ে গেল। যদি না তুমি এই মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিতে, আর না তো এরকম বিশ্রী ঘটনা ঘটত। বাড়িতে দুইটা জোয়ান ছেলে আছে, সেখানে তুমি কি করলে? বান্ধবীর অসহায় মেয়েকে আশ্রয় দিয়ে ভালো মানুষই দেখালে। আমি পৈপি করে বলেছিলাম এরকম যুবতী মেয়েরে বাড়িতে রাইখো না। সাহায্য করার হলে করো, ঠিক আছে, তবে হেতিরে মেস ঠিক করে দাও। মেসে থাকগা। শুনলা না তো আমার কথা? হলো এবার মান সম্মান সব গেল তো।
আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার শ্বশুর ঘরও সম্ভ্রান্ত। সেখানে এরকম একটা ঘটনাকে ধামাচাপা দেই কি করে? এরকম একটা মারাত্মক বিষয় তুমি ধামাচাপা দেয়ার কথা কি করে ভাবো বৌমা? তোমার কি জ্ঞানবুদ্ধি, বিবেক সব জলাঞ্জলি দিয়ে দিয়েছ? আমার বাড়ির বউ হয়ে তোমার মুখ থেকে নির্বোধের মতো কথা আমি মোটেই আশা করিনি। ডাকো এই মেয়ের দাদিকে। আজের একটা বিহিত করতেই হবে। এমন নষ্ট চরিত্রের নাতনিকে আমাদের ঘাড়ে চেপে তিনি তো আরামসে আছেন। দাদিকে ডাকার কথা শুনতেই তনুজার পিলে চমকে উঠল। আতকে উঠে তনুজা। তনুজা একপাশে দাঁড়ানো সুঠাম দেহের অধিকারী ইফতিয়ার ইভানের দিকে চাইল। লোকটার চুলগুলো এলোমেলো হয়ে আছে। কপাল ছাড়িয়ে ভ্রু পর্যন্ত নেমেছে এলোমেলো চুল। তনুজা কিছুপল ওই মানবের দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। তনুজা বুঝতে পারছে না এই লোকটা এত চুপচাপ কেন। এ কিছুই বলছে না কেন। তনুজা একবুক আশা নিয়ে ইভানের সামনে দাঁড়ায়। ইভানের দিকে মুখটা তুলে তাকিয়ে ভেজা গলায় বলল, আপনি এভাবে চুপ করে আছেন কেন? সবাইকে ক্লিয়ার করুন। আপনার আর আমার মধ্যে এমন কিছুই হয়নি যা সবাই ভাবছে। আর আপনার আর আমার অমন কোনো সম্পর্ক নেই, আর না তো কোনোদিন ছিল। প্লিজ সবাইকে খুলে বলুন। ইভান দুই হাত ট্রাউজারের পকেট গুজে দৃষ্টি ফ্লোরে নিবন্ধ করে রেখেছিল। পরপর মাথা তুলে শান্ত নজরে তনুজার অসহায় মুখশ্রী দেখল। নির্লিপ্ততা জবাব এল, আমি রাতে ড্রাঙ্ক করে বাসায় ফিরেছিলাম। ড্রাঙ্ক অবস্থায় থাকলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। আর পরবর্তীতে সবকিছু তার মেমোরিতেও থাকে না। আমি মনে করতে পারছি না অ্যাকচুয়ালি রাতে আমার সাথে কি ঘটেছিল। আর সকালে ঘুম ভাঙ্গার পরেরটা তো তুমি নিজেই জানো। তনুজার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল যেন। এরূপ উত্তর ইভানের থেকে আসবে তা সে কোশ্চিনকালেও ভাবেনি। তনুজার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। চারিদিকটা কেমন ঘুরতে থাকে তনুজার কাছে। নূরজাহান আবার বিলাপ করতে থাকেন। ছি ছি, এর পরেও ছোট বৌমা তুমি আমাকে ঘটনাটা চাপা দিতে বলবে? আর দাদুভাইয়ের কথা শুনে তো মনে হচ্ছে সব দোষ এই মেয়ের। এই মেয়েই খারাপ। তনুজার চারিপাশটা ঘুরতে থাকে। চোখের সামনের সবকিছু ঝাপসা হয়ে আসে। তনুজা দুই হাতে কপাল চেপে ধরে। সবকিছু অন্ধকার হয়ে আসতেই মেঝেতে লুটিয়ে পড়ে। মির্জা বাড়িতে আসা তনুজার এক মাসও হয়নি। মাতাল বাবা এক বিপত্নিক 40ঊর্ধ্ব 2 বাচ্চার বাপের সাথে বিয়ে ঠিক করেছিল তনুজার। বিয়ের আগের দিন তনুজার দাদি সুফিয়া তনুজার মায়ের বান্ধবী শিরিনের কাছে সাহায্য চান। আপাতত কটা দিন যেন তনুজাকে থাকার ব্যবস্থা করে। এর মধ্যে সুফিয়া তার একমাত্র মেয়ের কাছে তনুজাকে পাঠিয়ে দিবেন। তনুজার ফুপু ফুপা চিকিৎসা নিতে ইন্ডিয়া গিয়েছে। 3 মাসের ভিসায় তারা ইন্ডিয়া চিকিৎসা নিতে গিয়েছে। ওনারা ফিরলেই তনুজাকে তাদের কাছে একেবারে পাঠিয়ে দিবেন সুফিয়া। মাতাল বিকৃত মস্তিষ্কের বাবা নামক কলঙ্কিত নোংরা মানুষের ছায়াও পড়তে দেব না তনুজার উপর। আজ সকালে মির্জা বাড়ির কাজের বুয়া মাজেদা ইভানের রুম ঝাড়ু দিতে গিয়ে এক বেডে ইভান আর তনুজাকে দেখতে পায়। মাজেদা ছিঃ ছিঃ করে চিৎকার করে বাড়ির সবাইকে জড়ো করে। মাজেদার হাঁক ছেড়ে ডাক, তারপর সবার হইচইয়ে তনুজার ঘুম হালকা হয়। শোয়া থেকে ধপ করে উঠে বসে সে। তার মাথাটা কেমন যেন ঝিম ধরেছিল। ঘুম ভেঙ্গে ইভানের রুমে নিজেকে দেখে বিস্মিত হয় তনুজা। সে কখন এখানে এলো সেসব কিছুই মনে করতে পারে না। তারপর নূরজাহান সহ বাড়ির প্রতিটি সদস্য তনুজাকে দোষারোপ করতে থাকে। এই তো কিছুক্ষণ আগে সুফিয়া আসছে। নাতির ঘরে একটা মেয়ে ছিল। সেখানে সব দোষ যেন মেয়েটারই। নাতির এতে কোনো দোষ নেই। মেয়েটার চরিত্রে সমস্যা আছে। নাতি ধোয়া তুলসী পাতা। মেয়ে যদি এত ভালোই হবে ছেলেটার ঘরে কি করতে গিয়েছিল? ছেলেটা জোর করলে চিৎকার করতে পারত, বাড়ি ভরতি লোকজন ছিল। তার মানে এখানে সব দোষ কেবল তনুজার। ইভান পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের ভার্জিনিটি হারায় না, তারা নষ্ট হয় না, তাদের কোনো দোষও থাকে না। নূরজাহান ঠিক এমন করেই বলছিল সুফিয়াকে। বসার ঘরে সোফায় মাথা নিচু করে বৃদ্ধা সুফিয়া বসে আছে। নূরজাহান রাজকীয় সিঙ্গেল সোফায় বসেছে। যেন রাজদরবারের বিচার সভায় সে প্রধান বিচারক। শিরিন আর তামান্না একপাশে দাঁড়িয়ে। নূরজাহান গম্ভীর মুখে বলল, সব তো শুনলেন। কাজের বুয়াদের তো জানেনি কেমন স্বভাব। এই ঘটনার চাক্ষুষ সাক্ষী হল মাজেদা।
সে আমাদের এখানে ছাড়াও এই তল্লাটে আরও কয়েক বাসায় কাজ করে। মুহূর্তে খবরটা ছড়িয়ে দিবে সে। ছোটবেলায় এক গল্প শুনেছিলাম। কোনো এক রাজার বউয়ের কালো বাদশা হয়েছিল। এক দাসী বলল, রানী মার কালো দেখতে ছেলে হয়েছে। এই খবর অন্যজন বলে, রানী মায়ের কাকের মতো কালো দেখতে ছেলে হয়েছে। এরকম করতে করতে রাজ্যে গুজব রুটে যায়, রানী মায়ের কাক হয়েছে। তো বুঝছেনই তো আমাদের সম্ভ্রান্ত মির্জা বাড়ি। মানুষ গুজব রুটে মান সম্মান শেষ করে দিবে। এমনিতেই শত্রুর অভাব নেই। তিলকে তাল করতে উস্তাদ সবাই। একবার ঘটনাটা জানাজানি হলে সমাজে মাথা নিচু হয়ে যাবে। আমার কাছে সবথেকে আগে আমার মির্জা বাড়ির সম্মান, যা আমি বেঁচে থাকতে ধূলিসাৎ হতে দিব না। তাই কথাটা পাঁচকান হওয়ার আগেই, জল গড়িয়ে পড়ার আগেই একটা সিদ্ধান্তে যেতে চাই। আপনার নাতনি যদিও আমার নাতির, এই মির্জা বাড়ির যোগ্য নয়। না আছে রূপ আর না আছে গুণ আপনার নাতনির। কোনো দিক থেকেই আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা নেই ওই মেয়ের। তারপরেও আমি এই মির্জা বাড়ির সম্মান রক্ষার্থে ওদের দুজনের বিয়ে দিতে চাচ্ছি। এতে আপনি কি বলেন? পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করে তনুজা। শা শা শব্দে ঘোরা ফ্যানের দিকে কিছুপল থ মেরে তাকিয়ে থাকে তনুজা। পরপর মস্তিষ্ক সজাগ হতেই আশেপাশে তাকায়। পায়ের কাছে বিছানায় বসে আছে ফুল, তনুজার প্রতিবেশী বোন। তনুজার সাথে ভারী মিষ্টি সম্পর্ক ফুলের। দাদির সাথেও ফুলের বেশ সখ্যতা, পান পিষে দেয়, আবার দাদির পান নিয়ে খায় ফুল। কোথাও গেলে ফুল দাদির পিছ ধরে। এখানে ফুলকে দেখতে পেয়ে তড়িঘড়ি করে উঠে বসে তনুজা। পিঠজুড়ে অবিন্যস্ত খোলা কেশ। শ্যামবর্ণের মুখটা চিন্তায় ফ্যাকাশে হয়ে গিয়েছে তনুজার। মুখের উপর ছোট ছোট এলোমেলো চুল উঠছে বাতাসে। সব সময় নিজেকে গুছিয়ে রাখা তনুজা কয়েক ঘন্টার ব্যবধানেই কেমন এলোমেলো হয়ে গিয়েছে। তনুজা ব্যস্ত স্বরে পর এক নাগারে জিজ্ঞাসা করল, ফুল তুই? দাদি আসছে। ওরা দাদি রে কি বলছে? দাদি নিশ্চয় ওদের কথা বিশ্বাস করেনি। আমি দাদির সাথে কথা বলবো। ফুল দাদি কই? দাদি কই? ফুলের মুখটা ভার। বিরস স্বরে বলে, দাদি ওনাগো লগে কথা কইতাছে। তোমার আইজ বিয়া তনু আপা। আমি শুনলাম ইভান নাকি নাম উই ব্যাডার লগে আইজ সন্ধ্যায় তোমার বিয়া। দাদি আমারে কইল বিয়া পড়াইয়া থুইয়া তারপর বাড়ি যাইব। বিনা মেঘে যেন বজ্রপাত হল। তনুজার বুকের ভেতর অস্থিরতার সৃষ্টি হয়। সাথে মাথা হ্যাং হয়ে আসছে। কি করবে ভেবে পাচ্ছে না। তনুজা তার মুঠোফোনটা খুঁজতে থাকে আর বিড়বিড় করে আওড়ায়, দিব্য। দিব্য, একমাত্র দিব্যই পারবে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। সবাই ভুল বুঝলেও দিব্য ঠিক আমাকে বুঝবে। আমাকে এক্ষুনি দিব্যর সাথে কথা বলতে হবে। আজকেই তো দিব্যর ফেরার কথা। প্লিজ দিব্য, ফাস্ট আসো তুমি। আমাকে তোমার খুব প্রয়োজন। সারা ঘরময় তন্ন তন্ন করে খুঁজেও ফোন পাচ্ছে না তনুজা। তনুজার নিজেকে পাগল পাগল ঠেকেছে। তনুজা ড্রয়ারে ফোন খুঁজতে থাকে। এর মধ্যে শিরিন আসে খাবার নিয়ে। খাবারটা টেবিলে নামায়। তনুজা শিরিনকে দেখে উদ্ভ্রান্তের মতন ছুটে সামনে দাঁড়ায়। আন্টি। আন্টি, যা হতে যাচ্ছে তা মোটেই ঠিক হচ্ছে না। একদম ঠিক হচ্ছে না। আন্টি, আর কেউ জানুক আর না জানুক আপনি তো জানেন আমার আরদি। কথা সম্পূর্ণ করতে দেয় না শিরিন সুলতানা। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ভুলে যাও সবটা। যা হচ্ছে মেনে নাও। তনুজা আহত হল। বুকের ভেতরটা তার ক্ষত বিক্ষত হয়। অসহনীয় যন্ত্রণায় বক্ষ পিঞ্জর ছটফট করছে। তনুজা অশান্ত গলায় বলে, দয়া করুন আন্টি। আপনি সবটা সামলে নিন। আমায় একটু সময় দিন। আমি প্রুভ করে দিব আমি খারাপ নই। আর না তো আমার ওরকম বাজে ইন্টেনশন ছিল। ভেবে নাও, যা হচ্ছে হয়তো ভালোর জন্যই। তোমার দাদি মতামত জানানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাবারটা খেয়ে নিও। ওদিকে আমাকে ডাকছে। শিরিন আর কোনো কথা না বলেই প্রস্থান করে। তনুজা শিরিনের যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে ঠায় তাকিয়ে রয়। সুফিয়া নাতনির কাছে আসতেই তনুজা তার দাদিকে বোঝানোর চেষ্টা করে এই বিয়ে করা সম্ভব নয় তার পক্ষে। সুফিয়া অটল থাকে তার সিদ্ধান্তে। বোঝায় তনুজাকে, হয়তো এটাই তার জন্য মঙ্গলকর। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। সবটা মেনে নিতে বলেন।
পরন্ত বিকেল। শিরিনের রুমে দাঁড়িয়ে মা ছেলে। দিব্যর ফর্সা মুখটা কালো হয়ে আছে। চোখ দুটো থেকে আগুন বেরুচ্ছে যেন। রাগে ক্রোধে ফুঁসে উঠে দিব্য কাচের ফুলদানিটা এক হাত দিয়ে ফেলে দেয় ফ্লোরে। মুহূর্তেই কাচ ভাঙ্গার শব্দ রুঞ্জুরে ধ্বনিত হতে থাকে। শিরিন শুধু দীর্ঘশ্বাস ফেলল। দিব্য দাঁত কিরমির করে বলল, মাম্মা তুমি সব জেনেও চুপ করে মেনে নিচ্ছ কেন? আর এত কিছু ঘটেছে তুমি আমাকে ফোন দিয়ে জানাওনি কেন? এই বিয়ে এক্ষুনি বন্ধ করো। শিরিন শান্ত গলায় বলে, দিব্য তুমি মাত্র আসলে শাওয়ার নাও, ফ্রেশ হও আর মাথা ঠান্ডা করো। তোমার দিদুন সবটা সিদ্ধান্ত নিয়েছে, আমার করার কিছুই ছিল না। আর তুমি তো জানো আমি কেন উনার উপর দিয়ে তোমার পাপাও কিছু বলতে পারেন না। যাই হোক, যা হচ্ছে হতে দাও। আশা করি এই বিয়েতে তুমি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। বিয়ে মাই ফুট। দিব্য ফ্লোরে থাকা কাচের টুকরোয় লাথি দেয়। পায়ে কেটস থাকায় আঘাত থেকে বেঁচে যায়। শিরিন দপ করে চোখ বন্ধ করে নেয়। আসন্ন ঝড়ের ভয়াবহতা ঢের অনুমান করতে পারছে শিরিন। দিব্য বড় বড় শ্বাস ফেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। দাঁতে দাঁত চেপে বলতে থাকে, মাম্মা আমি দিদুনের সাথে কথা বলবো। আর তনুজার মতো একটা ভালো মেয়ে কখনোই একজন মেন্টালি সিক, ড্রাঙ্কার, সাইকোকে ডিজার্ভ করে না। মাম্মা তনুজা কখনোই ওই ড্রাঙ্কারকে ডিজার্ভ করে না। করে না তনুজা ডিজার্ভ। চিল্লিয়ে বলতে থাকে দিব্য। শিরিন স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকালো ছেলের দিকে। দিব্য, ইভান তোমার বড়। সে তোমার ভাই হয়। তাকে সম্মান দিয়ে কথা বলো। আমার সামনে ইভানকে নিয়ে কখনোই এরকম কথা পুনরায় বলবে না। আমি তোমাকে সাবধান করে দিলাম। ভাই মাই ফুট। আমার বিশ্বাস সবটা জেনে বুঝেই এরকম নোংরা ছক কষেছে সে। আমি ওকে সফল হতে দেব না মাম্মা। কখনোই না। ঠাস করে শব্দ হয়। বদ্ধ ঘরে শব্দটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। দিব্য এক হাত গালে ধরে মায়ের দিকে ফ্যালফ্যাল করে চাইল। মা তাকে চর মেরেছে, এটা অবিশ্বাস্য দিব্যর কাছে। দিব্য অস্ফুটে আওড়ায়, মাম্মা তুমি আমাকে মারলে। অন্যর ছেলের জন্য নিজের ছেলের গায়ে হাত তুললে। শিরিন বড় বড় শ্বাস ফেলতে থাকে। বড় হওয়ার, বুদ্ধি হওয়ার পর এই প্রথম ছেলের গায়ে হাত তোলে শিরিন। একমাত্র ছেলে হওয়ায় খুব আদরে বড় করেছে। শিরিনের চোখের মণি তার ছেলে সাফওয়ান দিব্য মির্জা। শিরিন প্রলম্বিত শ্বাস ফেলে বলল, হ্যাঁ হ্যাঁ, অন্যর ছেলের জন্য নিজের ছেলেকে মেরেছি আমি। তুমি ভুলে যেতে পারো, আমি ভুলতে পারি না। আজ তুমি যাকে ড্রাঙ্কার, মেন্টালি সিক বলছো, সে আজ আমাদের জন্যই এরকম হয়েছে। আমরা তার কষ্ট বুঝিনি। তাকে ঠিকভাবে আগলে রাখতে পারিনি। ছেলেটা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে শুধু কিন্তু তোমার জন্য দিব্য। তোমাকে বাঁচাতে গিয়েই সেই অন্যর মাম্মাই প্রাণ হারায়। তারপর আমরা কি দিলাম, কি দিয়েছি ছেলেটাকে? কিচ্ছু দিতে পারিনি। তুমি নিজেও ছেলেটার সাথে চিট করেছিলে। ছোটবেলায় ইভান মানসিকভাবে ভেঙে পড়ে। মাকে হারানোর শোক তার মনে, মস্তিষ্কে প্রভাব ফেলে। একটা হাসি খুশি ছেলে কেমন বদলে যেতে থাকে। পরবর্তীতে যখন সে দ্বিতীয় আঘাত পায়, সে নিজেকে তিলে তিলে শেষ করে দিতে চায়। ইভান মানসিক ডিজর্ডারের মধ্যে আছে। নিঃসঙ্গতা, একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খায়। আমরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত যে ছেলেটার দিকে তাকানোর ফুরসত মেলেনি। ছেলেটা দিন দিন নিজেকে শেষ করে দিচ্ছে, সেদিকে আমাদের নজর অবেলায় এসে পড়ল। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট ডেকেও এখন লাভ হচ্ছে না। শিরিনের দুচোখের কোল গড়িয়ে পানি পড়তে থাকে। শিরিন দিব্যর দুই ডানা ধরে বলল, দিব্য মনে আছে তোমার? সাইকোলজিস্ট কি বলেছিলেন? ইভানকে আগের মতো হাসি খুশি, স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য একজন সঙ্গী প্রয়োজন। আমি তো আশার আলো দেখছি। ইভান বিয়েতে রাজি হয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না। ইভান আবার কখনো বিয়েতে মত দিবে, সংসার করতে চাইবে, এটা আমার কাছে কল্পনাতীত ছিল। আমি স্বপ্নেও ভাবিনি। দিব্যর কাছে অসহ্য লাগছে। দিব্যর দুচোখে তনুজার মুখটা ভাসছে। আর ভাসছে কিছু কিছু সুন্দর মুহূর্ত। মনের ক্যানভাসে বারংবার উকি দিচ্ছে রঙিন স্বপ্নের কল্পনারা। মস্তিষ্কে স্মৃতিরা হানা দিতেই দিব্যর নিজেকে এলোমেলো লাগছে। রাগে দিব্যর ফর্সা মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে।
সাথে কপালের নীল রগগুলো দৃশ্যমান। 2 হাত দিয়ে মায়ের হাত দুটো ঝাঁকি দিয়ে সরায় দিব্য। মায়ের দিকে পিঠ করে পিছন ঘুরে দাঁড়ায়। এক হাতে কপাল স্লাইড করে রূঢ় কণ্ঠে বলল, মাম্মা তুমি বুঝতে পারছ না। ও প্রতিশোধ নিচ্ছে। আমার থেকে প্রতিশোধ নিচ্ছে ও। আই রিপিট, ও সাফওয়ান দিব্যর থেকে রিভেঞ্জ নিচ্ছে। তৃষাকে আমি হেল্প করেছিলাম, সেই এক ক্ষোভ থেকেই ও আমার থেকে তনুকে কেড়ে নিচ্ছে। মাম্মা আমি সবটা বুঝার পরেও চুপ থাকি কি করে? বাসর ঘরে বসে আছে ফারিস্তা নূর তনুজা। তবে এটাকে আদৌতেও বাসর ঘর বলে? কারণ বাসর ঘর কথাটা শুনলেই সাধারণত চোখের উপর জ্বলজ্বল করে ভাসে পুষ্পে সজ্জিত ঘর, যে ঘরে রঙিন স্বপ্ন নিয়ে নতুন জীবনে পদার্পণ করে নববধূ। তবে কারো কারো ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটে। কখনো পরিবারের চাপে বা অন্য কোনো কারণে স্বপ্ন ভেঙে মনের চাওয়াকে প্রায়োরিটি না দিয়ে পরিস্থিতির শিকার হতে হয়। তেমনি আজ পরিস্থিতির শিকার হয়েছে তনুজা। রঙিন স্বপ্ন নিয়ে সে স্বামীর ঘরে পা রাখতে পারেনি। তার স্বপ্ন, তার মনের চাওয়া, তার ভালোবাসা কাচের টুকরোয় পরিণত হয়েছে। ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়েছে তার রঙিন স্বপ্ন। ক্ষতবিক্ষত হচ্ছে তার ছোট্ট হৃদয়। স্বপ্ন ভেঙে মনের চাওয়া, ইচ্ছের বিরুদ্ধে সে আজ পুষ্পবিহীন, সাজানো কক্ষবিহীন কথিত বাসর ঘর তথা স্বামীর ঘরে। এই তো আজ সন্ধ্যায় 3 বার কবুল বলে তনুজা আর ইভানের বিয়ে হয়েছে। তনুজার গায়ে লাল টকটকে বেনারসি, গলায় একটা হার, কানে ঝুমকা, 2 হাতে 2টো বালা। মুখে নেই কোনো সাজসজ্জা। এটাই ছিল তনুজার বিয়ের সাজ। শিরিন সুলতানা তনুজাকে শাড়ি পরানোর সময় বলেন, শাড়ি আর গহনাগুলো ইভানের মায়ের। ফাঁকা ঘরে হাঁটুতে মুখ গুজে ফ্লোরে বসে আছে তনুজা। তনুজার নিজেকে বড্ড অসহায় ঠেকেছে। খুব বেশিই অসহায় লাগছে তনুজার। এই ঘরে ওই লোকটার সাথে কি করে একসাথে থাকবে? কি করে লোকটার সাথে জীবনের বাকিটা পথ পাড়ি দিবে? না না, তনুজা ভাবতে পারছে না। ভাবতে পারছে না সে, যার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই। যদি থেকে থাকে কিছু, সেটা হলো ঘৃণা। ঘৃণিত একটা লোকের সাথে এক ছাদের নিচে কি করে থাকবে তনুজা? কি করে? এই বাড়িতে থাকা কালীন তনুজা শুনেছে লোকটা অতিরিক্ত মদ্যপান করে। আর স্বচক্ষে দেখেছেও তো। বুয়াকে এই রুম থেকে বড় মদের খালি বোতল নিয়ে বের হতে। তনুজা ছোট থেকেই নেশাগ্রস্ত লোকদের ভয় পায়। আর নীরব ঘৃণা থাকে সেই সব নেশাগ্রস্ত লোকদের উপর। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ একজন অসুস্থ, নেশাগ্রস্ত মানবী তার স্বামী। হ্যাঁ, তার স্বামী। তনুজার আজ মায়ের কথা বড্ড বেশিই মনে পড়ছে। চোখের সামনে বারংবার ভেসে উঠছে বাবার নেশা করে বাড়ি ফিরে মায়ের উপর করা অত্যাচার, অকথ্য ভাষায় গালিগালাজ। বাবা মারধরও করত মাকে। সেই সময় ছোট্ট তনুজা ভয়ে সিটিয়ে একপাশে লুকিয়ে থাকত। তার খুব ভয় করত। বড় হয়ে যখন বাবার বাজে চরিত্রের কথা লোকমুখে শুনল, সেই থেকে বাবার প্রতি তীব্র হল ঘৃণা। এই লোকটাও মদপান করে, এও নিশ্চয় চরিত্রহীনই হবে। বেছে বেছে তনুজার ভাগ্য এমন একটা লোকের সাথেই জড়ানো ছিল। হায় খোদা, এটা কেমন পরীক্ষা! তনুজার সত্তা জানান দিচ্ছে, তনুজার পরিণতিও বোধহয় তার মায়ের মতোই হতে যাচ্ছে। তনুজা ফুপিয়ে উঠল। জোরো জোরো করে কেঁদে উঠে অস্ফুটে আওড়ায়, হে খোদা! আজ আমার মনে হচ্ছে আত্মহত্যা মহাপাপ না হলে অনেকেই এই নিষ্ঠুর পৃথিবীতে থাকত না। থাকত না, থাকত না এই নিষ্ঠুর পৃথিবীতে। এই পৃথিবী খুব নিষ্ঠুর। আমি এক হতভাগিনী এই পৃথিবীতে, যার বাবা থাকতেও বাবার আদর, স্নেহ, ভালোবাসা পায়নি। যার বাবাকে সে প্রচণ্ড ঘৃণা করে। এই নিষ্ঠুর নির্দয় পৃথিবী প্রথমে মাকে কেড়ে নেয়। যেটুকু শান্তি ছিল সেটুকুও আজ কেড়ে নিল। আমার চোখে আমি ধুধু মরুভূমি দেখতে পাচ্ছি, যেখানে আমার জন্য এক অন্ধকার কষ্টের ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে। সৃষ্টিকর্তার উপর তনুজার মাঝে মাঝে অভিমান হয়। অভিমান হয় তার ভাগ্যের উপর। ভাগ্যটা একটু সুপ্রসন্ন হলে খুব কি বেশি ক্ষতি হতো। দাদি চলে যাওয়ার আগে কত কি বুঝো দেয়, সান্ত্বনা বাণী আওড়ায়। সামনে কি আছে সেটা কেউ বলতে পারে না, আর না তো কেউ জানে। তবে ভালো কিছুরই আশা রাখতে হয়। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তার সিদ্ধান্তে নিরাশ হতে নেই। কিসে কল্যাণ নিহিত আছে আমরা জানি না, তবে আশা হারাতে নেই।
আমার সোনা আপা যদি ভালো হয়ে থাকে তবে সে এই ভালোর ফল পাবেই। এটা আমার বিশ্বাস। আমার আপা খুব বুঝদার। আশা করি তুমি হতাশ হবে না, আর না তো নারাজ হবে। সবুর করো, কষ্টের দিন শেষ হবে। আরও অনেক কিছুই বলে বুঝো দেয় দাদি। দাদির দেওয়া বুঝো আজ আর মন মানতে চাইছে না। মনটা আজ ভাগ্যকে দোষারোপ করছে। দাদির বলা কথাগুলো পরপর স্মরণ করে ঝরঝরিয়ে কাঁদতে কাঁদতে শবতোক্তি করে। দাদি, তোমাকে আমি কতবার করে বললাম সমাজ, সবাই যা বলার বলবে। তুমি দয়া করে এই বিয়ে থামাও। আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি এখানে এভাবে থাকতে পারবো না। সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু আজ তুমি আমার কোনো কথাই শুনলে না। এত বড় দুনিয়ায় আমি সবার বোঝা হয়ে আছি। এতদিন দাদি তোমার বোঝা হয়েছিলাম। ভালো হয়েছে, ভালো হয়েছে, তোমার ঘাড় থেকে আমি নামক বোঝা নেমেছে, নেমেছে তো এবার। অসহায় তনুজা দাদির প্রতি অভিযোগ করতে থাকে। বড় শ্বাস ফেলে তনুজা বিছানার সাথে মাথা ঠেকায়। চোখ দুটো বুঝতেই দিব্যর কথা মনে পড়ে। দিব্য, দিব্য, দিব্যও কি আমার মতো কষ্ট পাচ্ছে? দিব্য বোধহয় আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে। কারণ ভালোবাসার শুরুটা দিব্যর দিক থেকেই হয়েছিল। দিব্য, আম সরি। তুমি আমাকে মাফ করে দিও। তনুজার অবচেতন মন আওড়ায়। দিব্য, আমার খুব জানতে ইচ্ছে করছে তুমিও কি বাকি সবার মতো আমাকে ভুল বুঝেছ? তুমিও কি আমাকেই দোষী সাব্যস্ত করছ? তা না হলে একটিবারও আমার সাথে দেখা কেন করলে না? আমি শেষ অবধি তোমার অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম এই তুমি সবার সামনে আসবে। আর এই বিয়ে হতে দিবে না। যে করেই হোক এই বিয়ে আটকাবে। তবে সত্যি হলো না। সত্যি হলো না আমার ভাবনা। দুই হাতে বিছানার চাদর খামচে ধরে ডুকরে কেঁদে উঠে তনুজা। কংক্রিটের চার দেওয়ালের ভেতর কান্নার শব্দরা প্রতিধ্বনিত হতে থাকে। বড় আলিশান রুম। চারিদিকে শুনশান নীরবতা। রুমটা থেকে থেকেই ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যাচ্ছে, তো আবার টেবিল ল্যাম্পের মৃদু মোহনীয় আলোয় আলোকিত হচ্ছে। টেবিলের উপর থাকা টেবিল ল্যাম্প লাইটের বাটন হাতের মধ্যে মুখে শয়তানির হাসি নিয়ে একবার সুইচ অন করছে, আবার অফ। হঠাৎ নিস্তব্ধতা, নীরবতা ভেঙে রুমজুড়ে খিলখিলিয়ে হাসির আওয়াজ ঝংকার তুলল। একা একাই এরকম হাসি কেউ দেখলে একে নির্ঘাত ম্যাড উপাধিতে ভূষিত করত। হাসি থামিয়ে এক হাতে মুখের উপর থাকা চুল কানের পিছে গুজে ঠোঁট বাঁকিয়ে বলে, ইশ্বস! বেচারি ফারিস্তা নূর তনুজা। বোকা মেয়ে। বোকা মেয়ে তনুজা। ইউ নো, ইউ আর ফুলিশ। হা হা হা। আবার অট্টহাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ পর এবার তার চোয়াল শক্ত হয়। দাঁত কিরমিরিয়ে বলে, বোকা তনুজা। যা কিছু হয়েছে তার জন্য পরোক্ষভাবে তুমি দায়ী ছিলে। তবে ভেবেছিলাম কাজটা শেষে মনে নেই তোমার থেকে সরি বলে নিব। কিন্তু এখন তো দেখছি তোমার থেকে বড়সড় একটা থ্যাঙ্কস আমারই পাওনা থাকল। বলতে বাধ্য হচ্ছি, ইউ আর লাকি। সম্মান নষ্ট হওয়ার জায়গায় তুমি সম্মান পেয়ে গেলে। বাহ বাহ। রাতারাতি মির্জা বাড়ির বড় বউ হয়ে গেলে। বাহ। একটু থেমে টেবিলের উপর থেকে একটা পেন হাতে নিয়ে সজোরে টেবিলে গেথে কুটিল হেসে। দিব্য বেব। টিট ফর ট্যাট। নিজেকে খুব চালাক ভাবো না। ইউজ করবে দেন ছুঁড়ে ফেলবে। সেটা অত সহজ নয়। আমাকে তোমার নির্বোধ মনে হয় বেব। কামিং শুন। আই উইল সি ইউ শুন। বেবি। এদিকে ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে। ঘুম নেই শিরিনের চোখে। ঘরময় পায়চারি করতে করতে কিছু ভেবে নিচে নামে। শাশুড়ির ঘরে আলো জ্বলতে দেখে সেদিকে এগোয়। দরজার দ্বার গোড়ায় দাঁড়িয়ে মিহির স্বরে বলল, মা ঘুমাননি এখনো? আপনার শরীর খারাপ করছে কি? ভেতরে আসো। গম্ভীর স্বর আসল। শিরিন ভেতরে যায়। নূরজাহান রকিং চেয়ারে বসে, হাত দুটো চেয়ারের হাতলে। ওভাবে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, ইভান বাড়ি ফিরেছে? না। না, মা ফেরেনি এখনো। আর ছোট দাদুভাই, সে? সে কোথায়? দিব্য। দিব্য তো এখনো আসেনি। চলে আসবে এক্ষুনি। শিরিন কিছুটা ভয়ে ভয়ে বলে। নূরজাহান ফের জিজ্ঞাসা করে, তার আবার কি হলো? 5 দিন পর ট্রিপ থেকে বিকেলে বাড়ি ফিরে রুমে ভাঙচুর করে কোথায় গেল সে? সে তো রাগের খনি।
তা কি জন্য তার হঠাৎ মেজাজ বিগড়ে গেল যে ভাঙচুর করল? আর এত রাত হয়েছে এখনো ফিরল না যে? শিরিন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, এমনিই মা। জানেনই তো ওর রাগ বেশি। একটু বকে ছিলাম তাই আর কি। শিরিন গুছিয়ে মিথ্যে বলে। পরপর ছেলের সাফাই গাইতে সে ফের বলল, কোথায় আর যাবে? আছে বন্ধুদের সাথে। আড্ডা দিচ্ছে হয়তো। বন্ধুদের সাথে থাকতেও পারে। আপনি চিন্তা করবেন না। দিব্যর সাথে আমার ফোনে কথা হয়েছে। একবার বলছো এক্ষুনি চলে আসবে, আবার বলছো থাকতেও পারে। কিছু কি লুকাচ্ছ, আড়াল করছো আমার থেকে? না না মা। দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসে নূরজাহান ভরাট গলায় বলল, আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি বৌমা। তুমি অন্যের ছেলেটাকে তো দেখে রাখতে পারোইনি, সাথে নিজের ছেলেটাকেও। সংসার, ব্যবসা একসাথে সামলাতে গিয়ে সংসারের প্রতি তুমি উদাসীন ছিলে। ব্যবসা আমার ছেলেরাই একা হাতে সামলাত। না, তুমি নিজেকে সব ক্ষেত্রে পারদর্শী প্রকাশ করতে গিয়ে আমার কথা না শুনে অফিসের কাজে জড়িয়ে পড়লে। অফিসের কাজ কাজ করে বাড়ির বাচ্চাদের সময় দিতে পারোনি, তাদের যত্ন নিতে পারোনি। সংসারে মনোযোগ তোমার ছিল না। তুমি ভেবেছ অর্থ দিয়েই সব হয়। যখন যা প্রয়োজন তা দিল এই ভালোবাসা হয়, যত্ন নেওয়া হয়। নিজের ছেলেটাকে তো বদমেজাজি, জিদি বানিয়েছ। সঠিক আদব কায়দার খুব অভাব ছোট দাদুভাইয়ের। আরেকজন, উফ, তার কথা আর নাই বলি। শিরিন নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে রইল। মুখে তার একটিও কথা নেই। শাশুড়ির কথায় তার নীরব সম্মতি আছে। শাশুড়ির কথা পুরোপুরি না হলেও একেবারে মিছে নয়। সত্যিই তো ছেলেরা কে কি করছে সেদিকে তার নজরই ছিল না। খেয়ালেই আসেনি তার। ছেলেদের প্রতি আরেকটু নজর দেওয়া উচিত ছিল। তাহলে আজ অবেলায় এসে আর আফসোস করতে হতো না। তারকাখচিত খোলা আকাশের নিচে ঘাসের উপর গোল হয়ে বসে আছে ইয়াং চারটে ছেলে। সিগারেটের ধোঁয়া উঠছে। সবার মধ্যমণি আজ দিব্য। সে পিছন দিকে হেলে বসে দুই হাত ঘাসের উপর ঠেস দিয়ে আকাশপানে তাকিয়ে আছে। এর মধ্যে লিমন সিগারেটের ধোঁয়া উড়িয়ে টিটকারি দিয়ে বলল, দিব্য শালা দেবদাস বনে গেলি নাকি? দিব্য উত্তর দেয় না। সে জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। লিমন কপাল কুঁচকে ফের জিজ্ঞেস করল, এই দিব্য, তুই তনুজাকে এখনো সাপোর্ট করছিস কেন আমি বুঝতে পারছি না। আর তোর ভাইকেই বা কেন দোষ দিচ্ছিস? তনুজা ক্যারেক্টারলেস হতে পারে। দিব্য আকাশ বাতাস কাঁপিয়ে ধমক দেয়। লিমনের শার্টের কলার চেপে ধরে দাঁত কটমট করে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। তনুজা সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। তনুজাকে আমি খুব ভালো করে চিনি, জানি ও অমন কোয়ালিটির মেয়ে নয়। আর ইভান রিভেঞ্জ নিচ্ছে আমার থেকে। ইভান প্ল্যান করে এসব কিছু করেছে। সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল আমাকে জানতে হবে। আর যা আমার তা যেভাবেই হোক আমার করতেই হবে। কলার ছেড়ে হাত ঝাড়তে ঝাড়তে সোজা হয়ে বসে দিব্য। উপস্থিত কয়েকজোড়া চোখে বিস্ময় প্রকাশ পায়। লিমন বিস্মিত স্বরে প্রশ্ন করে, দোস্ত, তুই কি সত্যিই তনুজার প্রেমে পড়েছিস? তুই কি সত্যি সত্যিই তনুজাকে ভালোবেসে ফেলেছিস? শান্ত অথচ দৃঢ় গলায় বলে দিব্য, ইয়াহ, আই লাভ হার। আই লাভ ফারিস্তা নূর তনুজা। লিমনের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিস্ময়ের পারদ আকাশ ছুঁই ছুঁই হয়। অবাক হয়ে শুধায়, হোয়াট? তৃষা। সময় গড়িয়ে যায়। তনুজা ঠায় ফ্লোরে বসে রয়। অসারের মতো শরীর নিয়ে মাথাটা বিছানার সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে তনুজা। তন্মধ্যে শব্দ করে দরজা খোলার শব্দে আতকে উঠে তনুজা। পরপর মাথা তুলে ইভানকে এদিকে তাকিয়ে থাকতে দেখে অজানা ভয়, আতঙ্কে সিটিয়ে যায় তনুজা। লোকটার চোখ দুটো কেমন লাল টকটকে হয়ে আছে। লোকটা নিশ্চয় নেশা করে আসছে। ইভান যত এগোতে থাকে তনুজার গলা শুকিয়ে আসতে থাকে। এই লোকটা কি এখন স্বামিত্ব ফলাবে? তনুজাকে ছুবে, জোরজবরদস্তি করে বাসর করবে। এসব মনে উঠতেই তনুজার কেমন গা ঘিনঘিন করে উঠে। তনুজা এই লোকের স্পর্শ না মেনে নিতে পারবে, আর না তো চিৎকার করে প্রতিবাদ করতে পারবে। কারণ সবাই বলবে ইভান তার স্বামী, তার পুরোপুরি হক আছে তনুজার উপর। ইভানের প্রতি আকাশসম ঘৃণা হচ্ছে তনুজার। সব দোষ এই লোকের,
এই ইচ্ছে করে তনুজাকে ফাঁসিয়েছে। যে একটা মেয়েকে ফাঁসিয়ে ফাঁদে ফেলে বিয়ে করতে পারে, আর যাই হোক সে কখনো ভালো মানুষ হতে পারে না। সে খুব খারাপ লোক। হ্যাঁ, খুব খারাপ। তনুজা এসব কিছুর জন্য ইভানকে দায়ী করে। আর পৃথিবীর সবচেয়ে খারাপ লোকের ট্যাগ লাগায় ইভানের নামের পাশে। ইভান এঁকেবেঁকে পা ফেলে বিছানার দিকে যত এগুচ্ছে, তনুজা তত আতঙ্কিত হয়, ভয় আড়ষ্ট হয়। তনুজার পেলবো শরীর ভয়ে জুবুথুবু হয়ে যাচ্ছে। সি ইজ অ্যা প্রস্টিটিউট। তৃষা একটা প্রস্টিটিউট। তৃষার নাম শোনার সাথে সাথে বিশ্রী গালিটা কণ্ঠনালী অবধি আসলেও দিব্য সেটা মুখ দিয়ে বের না করে গিলে নেয়। দিব্যর হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে যায়। বড় বড় শ্বাস ফেলে দাঁত কিরমিরিয়ে মুখে সে বলল, তৃষার মতো মেয়েরা টাইমপাসের জন্য পারফেক্ট। শুধুই টাইমপাসের জন্য। তৃষা কখনোই লাইফ পার্টনার হওয়ার যোগ্য নয়। এরা বাড়তি খাওয়ার রুচিসম্পন্ন। আজ একে ভালো লাগছে তো কালের থেকে বেটার কাউকে দেখলে সেখানে নিজেকে সঁপে দেব। আর যাই হোক না কেন এসব মেয়েদের সাথে সংসার হয় না। এদের সাথে সংসার করার স্বপ্ন দেখাও মহা বড়সড় ভুল। নিজের হাতে নিজের ধ্বংস ডেকে আনা। তাই জেনে শুনে সাফওয়ান দিব্য নিজের পায়ে নিজে কুড়াল মারবে না। দিব্য ঘাস ছিঁড়ে হাতের উপর রেখে ফু দিয়ে উড়িয়ে দেয়। উপস্থিত কয়েকজোড়া চোখ বিস্ময় নিয়ে দিব্যর দিকে তাকিয়ে থাকে। লিমন পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ঠোঁটে চেপে আগুন জ্বালাতে নিবে, তন্মধ্যেই দিব্য একটান দিয়ে সিগারেটটা নিয়ে দুই ঠোঁটের মাঝে চাপ দিয়ে ধরে। লিমনের হাত থেকে লাইটার নিয়ে আগুন জ্বালাতে থাকে দিব্য। লিমন কপাল কুঁচকে বলল, দিব্য শালা, তোর একটা জিনিসে আমার খুব হিংসা হয়। যদি আল্লাহ সেটা আমাকে দিত, তাহলে মেয়েদেরকে পটাতে পারতাম ভালো। কপাল করে একটা ইনোসেন্ট ফেস পেয়েছিস। দারুণ মাইরি। তোর মতো এই ইনোসেন্ট ফেসটা সকল ছেলেদের দরকার ছিল। দিব্য ছাড়া বাকিরা হো হো শব্দ করে হাসতে থাকে। লিমনের কথায় দিব্য আগ্রহ দেখায় না। সে আছে অন্য ধ্যানে। তার ভেতরটা তুষের আগুনের মতো জ্বলছে। দিব্যর ভেতর যে আগুন জ্বলছে, প্রশান্ত মহাসাগরের সব পানি দিলেও যেন নিভবে না। দিব্যর চোখে মুখে স্পষ্ট ইভানের প্রতি রাগ-ক্ষোভ। দিব্য দাঁত কটমট করে। তার অবচেতন মন আওড়ায়। ইভান যদি ইন্টেনশনালি প্ল্যান করে তনুজাকে বিয়ে করে থাকে, তবে ইভানকে এর চরম মাশুল গুনতে হবে। তনুজা। তনুজা নামটা মস্তিষ্কে স্মরণ হতেই একটা মায়াভরা মুখ, হরিণী শান্ত চোখ, দিব্যর চোখ দুটোয় জলজল করে ভেসে উঠে। ভিতু, বোকা বোকা মেয়েটাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিল দিব্য। সেই মেয়ে আজ অন্য কারো ঘরে, অন্য কারো বউ পরিচয়ে আছে। দিব্যর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চিনচিনে ব্যথা হয় বুকের বা পাশে। দিব্য এক হাত বুকের উপর রেখে অস্ফুটে আওড়ায়, তনুজা, আই রিয়েলি লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ তনু। যে বা যারা এই নোংরা গেম খেলেছে তাদের কাউকে আমি ছাড়ব না। ছাড়ব না। দিব্য দুই আঙ্গুলে সিগারেট ধরে সুখ টান দেয়। আজ আর সিগারেটের নিকোটিন মস্তিষ্কে সুখানুভূতি দিচ্ছে না। কোনো কিছুই ভালো লাগছে না দিব্যর। দিব্যর ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে। পরপর আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছাড়ে দিব্য। তার কষ্টটাও যদি এভাবে ধোঁয়ার মতো বাতাসে উড়িয়ে দেওয়া যেত, উফ, তাহলে অন্তত একটু শান্তি মিলত। ইভান বিছানার একপাশে পা ঝুলিয়ে ধপ করে বসে। তার চোখ দুটো বারবার বুজে আসতে চাইছে। অনেক কষ্টে সে পিটপিট করে তাকানোর চেষ্টা করছে। তার সামনের সবকিছু সে ডাবল ডাবল দেখছে। তনুজা পরনের কাপড় দুই হাতে শক্ত করে ধরে জড়সড় হয়ে আছে। তনুজার গলাটা শুষ্ক মরুভূমির মতন হয়ে আসছে। তনুজা জিভ দিয়ে গলাটা ভিজিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে। লাইটের ফকফকা সাদা আলোয় তনুজার শ্যামবর্ণ মুখ, ফোলা ফোলা চোখ মোহনীয় লাগছে। ইভান ঘন ঘন বার কয়েক পলক ফেলল। তনুজার ফেসের মধ্যে সে তৃষাকে দেখতে পায়। তার চোখে তৃষার ফেস ভাসছে। ইভান দুই হাতের উল্টো পাশ দিয়ে চোখ ডলে ফের ভালো করে তাকায়। নেশা অবস্থায় থাকায় তার মনে হচ্ছে এটা তৃষার ফেস। ইভানের মনে হয় আবার তৃষা তার স্বপ্নে এসেছে। ইভান হাত বাড়িয়ে তৃষার মুখটা ছুঁয়ে দেখতে চায়। ইভান তনুজার দিকে দুই হাত বাড়িয়ে তনুজার মুখ স্পর্শ করতে নেয়। তনুজা এক ঝটকায় ইভানের হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে চেঁচিয়ে উঠল, খবরদার, খবরদার, একদম ছোবেন না আমাকে, একদম ছোবেন না। এবার আমি বুঝতে পারছি সবটা আপনি ইন্টেনশনালি করেছেন।
ছি ছি, একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? একটা অসহায় মেয়েকে ফাঁসিয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করতে পারে। এরকম একটা লোককে আমি ঘৃণা করি। আমি ঘৃণা করি। আপনি খারাপ। খুব খারাপ। পৃথিবীর সবচেয়ে খারাপ লোক আপনি। তনুজা কান্না ভেজা গলায় চেঁচিয়ে একনাগাড়ে বলতে থাকে। তনুজার চিৎকারে ইভানের মস্তিষ্ক একটু সচল হয়। চোখের পলক তুলে পূর্ণ দৃষ্টিতে তনুজার দিকে তাকানোর চেষ্টা করে। পরপর তার স্মরণ হয় তনুজার কথা। আজকের ঘটনা তার নিউরনের সারা জাগায়। ইভান অগ্নি চক্ষু নিয়ে উঠে দাঁড়ায়, তনুজার দিকে এগোতে থাকে। তনুজা পিছাতে থাকে। পিছাতে পিছাতে এক আঙ্গুল উঁচিয়ে ঢোক গিলে নিয়ে তনুজা বলে, এগোবেন না। আমার কাছে আসবেন না। আসবেন না, প্লিজ। তনুজার কণ্ঠে অসহায়ত্ব নামল। ইভানের এতে কোনো হেলদোল নেই। কথা বলতে বলতে তনুজার পিঠ ওয়ারড্রোবের দেওয়ালে ঠেকে যায়। পিছনে দেওয়াল, সামনে ইভান। অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে সে। ইভান ঢুলতে ঢুলতেই তনুজার দিকে ঝুঁকে বলল, কি বললে তুমি? কি বললে? আমাকে ঘৃণা করো? আমাকে? কথাটা শেষ করে হা হা করে হাসতে থাকে ইভান। ইভানের এহেন হাসিতে তনুজা ভড়কায়। ইভান হাসি থামিয়ে দাঁতে দাঁত পিষে বলল, তুমি আমাকে কে ঘৃণা করবে? আরে আমি ঘৃণা করি গোটা মেয়ে প্রজাতিকেই। মেয়ে প্রজাতি হল এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কীট। এদেরকে আমি প্রচণ্ড ঘৃণা করি। ইভানের মুখ থেকে উটকো বিশ্রী গন্ধ আসল। তনুজার গা গুলিয়ে আসছে। তনুজা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েই তাচ্ছিল্য করে বলল, নাটক করছেন না? নাটক? এখন নাটক করে এসব বলছেন? তাহলে এরকম আমাকে ফাঁসিয়ে বিয়ে কেন করলেন? আপনি বিয়েতে রাজি কেন হলেন? আপনি রাজি না হলে তো এই বিয়ে হয় না। আপনি প্ল্যান করে এসব কিছু করেছেন। আপনি সবাইকে বলতেন সে রাতে আপনার আর আমার মধ্যে এমন কিছুই হয়নি। ইভান এক হাতে তনুজার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। তনুজার নরম গাল এক হাতে চেপে ধরে বলল, এই মেয়ে প্রজাতি খুব স্বার্থপর। বেইমান। এই মেয়ে প্রজাতি একটা আতঙ্কের নাম। শোনো মেয়ে ইফতিয়ার, ইভানের কাউকে ঠকিয়ে ফাঁসিয়ে উদ্দেশ্য হাসিল করার মনমানসিকতা আর ইচ্ছে কোনোটাই নেই। আর না তো কোনোদিন ছিল। যদি ইফতিয়ার ইভান এরকম চরিত্রের হতো, তাহলে সে অনেক আগেই এরকম একটা কিছু করতে পারত। ইভানের স্পর্শ অসহ্য ঠেকেছে তনুজার কাছে। তনুজা প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে এই বিয়েতে রাজি কেন হলেন আপনি? আর বিয়েটা কেন করে নিলেন? তনুজার গাল আরেকটু শক্ত করে চেপে ধরে ইভান। এবার ব্যথায় তনুজার চোখের কোল গড়িয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ইভানের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। রাগী দৃষ্টিতে তাকিয়েই সে জবাব দেয়, সবাই যখন তোমাকে দায়ী করছিল, তোমাকে বাজে বলছিল, জানি না সেই সময় আমার কি হয়েছিল। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা মনে হয়ে তোমার প্রতি দয়া করে এই বিয়েতে আমি মত দিয়েছিলাম। কেন জানি সেই সময় আমার মনে হচ্ছিল তোমাকে সবাই ছি ছি করছে, এর পেছনে আমি প্রত্যেকভাবে দায়ী না হলেও হয়তো পরোক্ষভাবে দায়ী। আর তোমার কি মনে হয় আমি তোমার কথা মতো আমাদের মাঝে কিছুই হয়নি এরকম বললে সবাই বিশ্বাস করত? করত না বিশ্বাস। করত না। এই সমাজের লোক কারো উপকার করতে পারে না, তবে তারা শুধু অন্যের পিছনে লাগতে পারে। এটা তারা খুব ভালো পারে। কাউকে কিভাবে হেনস্থা করবে, গা থেকে প্রিয় জিনিস কেড়ে নিবে, তারা শুধু এসব খারাপ কাজেই পারদর্শী। এতটুকু বলে থামে ইভান। হাঁপাতে থাকে সে। হঠাৎ ইভান নিজের উপর বিস্মিত হয়। বিস্ময় নিয়ে আওড়ায়, আরে তোমাকে এত সাফাই কেন গাইছি আমি? তোমাকে কৈফিয়ত কেন দিচ্ছি? তনুজা ইভানের হাতটা নিজের গাল থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে চিল্লিয়ে বলে, ছাড়ুন আমাকে। আর এসব মিথ্যে নাটকীয় কথাবার্তা বন্ধ করুন। আমাকে এত দয়া দেখানোর দরকার ছিল না। ছিল না দরকার। ইভানের মেজাজ দপ করে বিগড়ে যায়। তনুজার কথায় তরতর করে তার রাগের পারদ সর্বোচ্চ হয়। গলার স্বর চড়িয়ে সে বলল, বলেছিলাম না এই মেয়ে প্রজাতি খুব স্বার্থপর। তারা শুধু নিজের দিকটা দেখে। এই প্রজাতির উপর আমার আজীবন ঘৃণা রয়ে যাবে। আই হেট দেম। তনুজার দুই বাহু শক্ত করে ধরে বলতে থাকে ইভান। তনুজা ব্যথায় কুঁকড়ে যায়। তনুজা অস্ফুটে আওড়ায়, আহ! ছাড়ুন, আমার লাগছে।
ইভান তনুজাকে ধাক্কা দিয়ে সে পিছন ঘুরে যায়। আচমকা ধাক্কা দেওয়ায় তনুজার মাথাটা ওয়ারড্রোবের সাথে লাগে। ওয়ারড্রোবের কোনা কপালে লাগে। তনুজা ব্যথায় চোখমুখ কুঁচকে ফেলে। এক হাতে কপাল চেপে ধরে। তৎক্ষণাৎ হাতটা ভেজা ভেজা অনুভব হয়। তনুজা কপালে চেপে ধরা হাতটা সামনে ধরে দেখে লাল টকটকে তরল হাতে লেপ্টে আছে। তনুজা ফুপিয়ে কাঁদতে কাঁদতে ওয়ারড্রোবের সাথে ঠেস দিয়েই নিচে বসে পড়ে। ইভান ডানে বায়ে না তাকিয়ে বিছানায় শটান শুয়ে পড়ে। বিড়বিড় করে সে, প্রত্যেকে সেলফিস। প্রত্যেকেই। ইভানের মাথায় বালিশ নেই, পা দুটো অর্ধেক বিছানার বাইরে ঝুলছে। পায়ে জুতো জোড়া আছেই, পুরোই এলোমেলো বিধ্বস্ত অবস্থায় শুয়ে বুজে নেয় চোখজোড়া। তনুজা ওভাবে বসে বিছানার দিকে তাকিয়ে থাকে ঠায়। ইভানের এমন এলোমেলো অবস্থা দেখে ইভানের বলা কিছু কথা পর পর মস্তিষ্কের সারা জায়গাতেই তনুজার মনে কিছু প্রশ্ন জাগে। এই লোকটা তাকে ফাঁসিয়ে বিয়ে করতে কেন গেল? লোকটা কোনো জোরজবরদস্তিও করেনি। লোকটার চোখে মুখে কোনো লালসা দেখতে পাওয়া যায়নি। যেটা দেখা গেল সেটা মেয়েদের প্রতি তীব্র ঘৃণা। এতই যদি মেয়েদের প্রতি তীব্র ঘৃণা, তাহলে বিয়ে কেন করল? লোকটার কথা কি তবে সত্যি? সে দয়া দেখিয়েছে তনুজাকে? সেও কি তনুজার মতো পরিস্থিতির শিকার হয়েছে? নূরজাহান সোফায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। আবার পত্রিকায় চোখ বুলাচ্ছে। তামান্না এক মগ কফি হাতে এসে ধপ করে সোফায় বসল। শিরিন বুয়ার সাথে কিচেনে। নূরজাহান গলা খাকারি দিয়ে ডাকলেন, ছোট বৌমা। শিরিন ত্রস্ত পায়ে কিচেন থেকে বের হয়ে আসতে আসতে বলে, হ্যাঁ মা। নূরজাহান পত্রিকায় চোখ রেখেই শুধায়, সে নবাবজাদি মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি। শিরিন বুঝল, শাশুড়ি মা কাকে মিন করছে। শিরিন কণ্ঠ খাদে রেখেই জবাব দেয়, তনুজা রুমেই আছে মা। উঠেছে হয়তো। বাচ্চা মেয়ে লজ্জা পাচ্ছে হয়তো, তাই বেরুচ্ছে না। বাচ্চা মেয়ে? ওর এই বয়সে আমাদের সময় মেয়েরা কয় বাচ্চার মা হয়েছে। সাথে ভোর সকালে উঠে বাড়ির সবার জন্য রান্না করতে হতো। যাই হোক, এতবেলা করে ঘুমানো এসব আমার পছন্দ নয়। যেভাবেই হোক বিয়ে যেহেতু হয়েছে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিও। আর তাকে বলো তার স্বামীকে ওসব ছাইপাশ ছাড়াতে। মেয়ে মানুষ চাইলে সব পারে। শিরিন ঘাড় নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। তামান্না কফির মগে ঠোঁট ছুঁয়ে বলে উঠল, মা আমি বুঝলাম না ওই মেয়েকে কেন এ বাড়ির বউ করলে। একটা থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে, যার বাবার চরিত্র ভালো না। আচ্ছা ফ্যামিলির কথা না হয়ে বাদই দিলাম। মেয়েটাও তো আহামরি কিছু নয়। না সুন্দরী আর না স্মার্ট। কোনোটাই না। অ্যাভারেজেও পড়ে না। ধুর। মা তুমি কেন যে ইভানের সাথে এই মেয়েটাকে বিয়ে দিতে গেলে? আমি আমাদের ইভানের জন্য স্মার্ট দেখে ডানাকাটা পরীর মতন কাউকে খুঁজে দিতাম। আমার এক বান্ধবীর মেয়ে ছিল খুব সুন্দরী আর ওভার স্মার্ট। নূরজাহান মেয়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই তামান্না থেমে যায়। নূরজাহান কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বললেন, স্মার্ট দিয়ে সংসার হয় না। আর ভুলে যেও না তোমার মা কোনো কিছুর কৈফিয়ত দেন না। তাই এরকম নির্বোধের মতো কথা পুনরায় বলবে না। বৃদ্ধা নূরজাহানের চোখে মুখে একটা রাজকীয় ভাব আছে। এটা তার পৈতৃক সূত্রে পাওয়া। খানদানি বংশের মেয়ে সে। বয়স হলেও বাড়ির প্রধান সিদ্ধান্তদাতা সে। তামান্না আর রা শব্দটিও উচ্চারণ করল না। কিছুক্ষণ পর শিরিনকে উদ্দেশ্য করে নূরজাহান আদেশের সুরে বলে, ইভান দাদুভাইকে বলে দিও দেবদাস বনে না চলাচল করে, আগের মতো অফিসের কাজে মনোযোগ দিতে। একের পর এক ব্যবসায় লজ হচ্ছে তার জন্য। এরকম হতে থাকলে ব্যবসা লাটে উঠবে। ঠিক আছে। বলে শিরিন যেতে নিবে, তন্মধ্যেই নূরজাহান বললেন, নাত বউকে এ বাড়ির নিয়ম কানুন সব শিখিয়ে দিবে। আর বলে দিও তার কলেজে যাওয়ার দরকার নাই। সে ঘর সংসার করুক, স্বামী সংসার আগলে রাখুক। আসন তাকে এও বলে দিও, যা হওয়ার হয়েছে, এরপর আমার বাড়ির সম্মানহানিকর কিছুর যদি এতটুকু আভাস পাই, তাইলে কিন্তু আমি ওই মেয়েরে আর কোনো সুযোগ দেব না। ওই মেয়ের জন্য আমার বাড়ির সম্মান ক্ষুণ্ণ হবে এমন কিছু দেখলেই সেদিনই হবে ওই মেয়ের শেষ দিন। এই বাড়িতে তার কোনো আশ্রয় হবে না। তাই ওই মেয়েরে সাবধান করে দিও। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। তামান্না একপাশে বসে আইঢাই করতে থাকে। শিরিন মাথা কাত করে ছোট করে জবাব দেয়, জি মা।
তনুজা ওভাবে বসে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে চোখ দুটো লেগে যায়। শেষ রাতের দিকেই হয়তো ঘুমিয়ে পড়েছে সে। মাথাটা ওয়ারড্রোবের সাথে ঠেকিয়ে পা দুটো ফ্লোরে ছড়িয়ে রাখা। এভাবেই একটা বিধ্বস্ত, যাতনার রাত কাটে তনুজার। এর মধ্যে দরজায় শব্দ হতেই ধরফরিয়ে উঠে দাঁড়ায় তনুজা। দরজার দিকে একবার তাকায় তো আরেকবার বিছানায়। বিছানায় উপুড় হয়ে ঘুমিয়ে আছে ইভান। মুখের একপাশ তার বিছানার সাথে লেপ্টে আছে। এলোমেলো চুলগুলো কপাল ছাড়িয়ে ভ্রুয়ের নিচে নেমে আছে। তনুজা দৃষ্টি ঘুরিয়ে নিয়ে শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে নিয়ে দরজার দিকে এগোয়। দরজা খুলতেই বুয়া মাজেদা বাঁকা চোখে তাকিয়ে বলে উঠল, খালা আম্মা ডাকতাছে তোমারে, তাড়াতাড়ি যাও। কথা আছে নাকি? খালা আম্মা মানে নূরজাহান। এই বাড়িতে আসার পর এই মহিলাকে তনুজা ভয় পেত। কেমন সবসময় গম্ভীর হয়ে থাকে। তারপর কাল যা ঘটল তারপর থেকে তো জমের মতো ভয় পায় তনুজা। নূরজাহান কেন সকাল সকাল ডাকছে এই কথা ভাবতে থাকে তনুজা। তনুজার ভাবনা ভাঙ্গে মাজেদার কর্কশ স্বরে, এইভাবে স্বয়ংের মতন খাড়াইয়া না থাইকা তাড়াতাড়ি যাও, নইলে বুড়ি চেইতা যাইব। বুড়ির বয়স বাড়ছে তয় দেমাগ আর কথার ঝাঁজ এখনও কমেনি। মাজেদার এরূপ কথায় অবাক হয় তনুজা। অসামনে মালকিন সম্বন্ধে কিভাবে বলছে, অথচ সামনে থাকলে থরথর করে কেঁপে হুজুর হুজুর করে সম্মান, ভক্তিশ্রদ্ধা দেখায়। খালা আম্মা করে মুখে ফেনা তুলে ফেলে। অথচ এখন তুচ্ছতাচ্ছিল্য করে বুড়ি বলছে আরও রাগক্ষোভ প্রকাশ করছে। আড়ালে মানুষের কত রূপ। তনুজা ওয়াশরুম থেকে চোখে মুখে পানির ছিটা দিয়ে রুম থেকে বের হয়। দোতলার করিডোর দিয়ে ভয়ে ভয়ে যাচ্ছিল সে। এমন সময় হাতে টান পড়ায় হকচকায় তনুজা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই ধপ করে উঠে বুক। অস্ফুটে আওড়ায়, দিব্য। দিব্য মাত্র বাড়ি ফিরল। সে নিজের রুমে যেতে নিলে তনুজাকে যেতে দেখে ভাবে তনুজাকে সব বলবে। ইভানের মুখোশ খুলবে। ইভান ইচ্ছে করে তার থেকে প্রতিশোধ নিতে তনুকে বিয়ে করেছে। তনুজাকে এসব বলবে। আর ইভানকে সরাসরি ডিভোর্স দিতে বলবে। এক রাতেই তনুজার চোখমুখ শুকিয়ে এইটুকু হয়েছে। চোখের নিচে কালি জমেছে। দিব্য পূর্ণ দৃষ্টিতে তনুজার দিকে চায়। তনুজার কপালে আঘাতের চিহ্ন দেখে দিব্যর কপালে গাঢ় ভাঁজ পড়ে। দিব্যর মনে হয় এসব কিছু ইভান করেছে। হয়তো জোরজবরদস্তি। এতটুকু ভাবতেই দিব্যর রাগ আকাশচুম্বী হয়। দিব্য অস্থির হয়ে তনুজার কপাল স্পর্শ করে প্রশ্ন করে, তনু, এসব কি করে হলো? এসব ইভান করেছে না। ও তোমার সাথে জোর করেছে। ও তোমার গায়ে হাত তুলেছে। আমি ওকে শেষ করে ফেলব। আই কিল হিম। আই রিপিট আই কিল হিম। তনুজা দিব্যর হাতটা নিজের কপাল থেকে সরিয়ে দেয়। পর পর বলে উঠল, না দিব্য, তুমি যেমন ভাবছ এমন কিছুই না। তাহলে তোমার কপালে আঘাত কিসের? এটা কি করে হলো? তনুজার কেন জানি সত্যিটা বলতে ইচ্ছে করল না। আর লোকটা হয়তো ইচ্ছে করে আঘাত করেনি। লোকটা বুঝতে পারেনি। তাই তনুজা আসল কথা লুকায়। মিথ্যে বলে, এটা আমি তো ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম। আর দরজার কোনায় লাগে। উফ। দিব্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। তনুজার আঁখি জোড়া ছলছল করছে। আবার ভয়ও লাগছে। তার পোড়া কপাল। আবার কে কোনো সময় তাকে আর দিব্যকে কথা বলতে দেখে সেটা নিয়ে আবার কি কাহিনী হয়ে যায়। তাই এভাবে দিব্যর সাথে কথা বলতে তনুজার ভয় আর অস্বস্তি হচ্ছে। আবার অদৃশ্য একটা বাধাও তনুজাকে শাসাচ্ছে। দিব্যর সাথে তার আর কোনো কথা নেই। দিব্যর দিক থেকে তার দৃষ্টি, তার মন সংযম করতে হবে। এটা পাপ। কিন্তু মন সে তো নীতি কথা এত সহজেই মানতে চায় না। বিবেক দিয়ে না ভেবে আবেগে ভাসতে চায় মন। মনের লাগাম টেনে ধরা এত সহজ নয়, চারটিখানিক কথা নয়। তনুজার বুকের ভেতর মরুর সাইমুম বইছে। তার ভীষণ কষ্ট হচ্ছে। দাঁতে দাঁত চেপে সে নিজেকে স্বাভাবিক রাখছে। আচমকা দিব্য তনুজার মুখটা দুহাতে আজলা করে ধরে। তনু, আমি সারা রাত অনেক ভেবেছি। আমি অনেক ভেবেছি। ভেবে যা বুঝলাম এসবের জন্য ইভান দায়ী। ইভান আমার থেকে রিভেঞ্জ নিতে এসব করেছে। আমি মাম্মার কথা মতো আর চুপ করে থাকব না। আমি তোমাকে এখান থেকে উদ্ধার করবই। আই প্রমিজ।
তনুজা দিব্যর হাত দুটো মুখ থেকে সরিয়ে দেয়। ভরাট স্বরে সে বলে, দিব্য সরি, তুমি বাদ দাও, তা আর হয় না। আর আমি নিজেকে নিয়ে ভাবি না। নদীর স্রোতের মতো জীবনকে তার আপন গতিতে ছেড়ে দিয়েছি আমি। দেখতে চাই ভাগ্য আমাকে কতটা কাঁদাতে পারে। নিজেকে নিয়ে নতুন করে আমার কোনো চাওয়া পাওয়া নেই। দিব্য অস্থির চিত্তে বলল, তনু তুমি চাও না তোমার সাথে যে চিট করেছে তাকে সাজা দিতে? নাকি তাকে তার চিটিং করে করা কাজে সফল হতে দিবে? সফল হতে দিবে নাকি সাজা দিবে? তুমি ইভানকে ডিভোর্স দিবে তনু। আমি তোমার পাশে আছি, থাকব। আমি উকিলের সাথে কথা বলবো। তোমার আর ইভানের ডিভোর্সের ব্যবস্থা করব। তনুজা ঠোঁট প্রসারিত করে কিছু বলবে, এমন মুহূর্তে আচমকা নূরজাহানের গলা শুনে তনুজার পিলে চমকে উঠে। ভয়, আতঙ্কে হাত পা জমতে শুরু করে তনুজার। কথায় আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তনুজার অবস্থাও এখন এমন হয়েছে। তনুজা ভয় ভয় ছিল না জানি দিব্য আর তাকে নির্জনে কথা বলতে দেখে আবার কে কি কুৎসা রটনা করে বসে। একেতেই কোনো দোষ না করেই তার উপর এক বদনাম হয়েছে। এখন দিব্যর কথার প্রত্যুত্তর দেওয়ার আগেই নূরজাহানের বাজখাই গলা কর্ণগোচর হতেই ভয়ে আতঙ্কে তনুজার হাত পা কাঁপতে থাকে। কই সে নবাব বেটি কই? কোনো সময় না তারে ডাকছি, এখনও তার চাঁদ মুখের দর্শন হল না। তা সে কি মনে করে নিজেরে? নূরজাহান চেঁচিয়ে তাচ্ছিল্য করে বলতে থাকে। তনুজা তড়িৎ উল্টো ঘুরে দাঁড়ায়। তনুজার বুক কাঁপছে। উফ, উপরে আসছে দিদুন। না জানি দিব্য আর তাকে দেখে কি রেকর্ড করে বসে। তন্মধ্যে শিরিনের কণ্ঠ আসল, মা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আপনার হাঁটুর ব্যথা বাড়বে তো। আপনি নিচেই বসুন, আমি তনুজাকে ডেকে দিচ্ছি। দোতলার বারান্দায় দাঁড়িয়ে শিরিন বলে। নূরজাহান সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়েছিলেন। গম্ভীর স্বরে জবাব দিলেন, আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আসতে বলো। তা তাকে ডাকার জন্য কি জনে জনে মানুষ রাখা লাগবে নাকি? যত সব। বাড়ির বউ কোনো দায়দায়িত্ব নেই, কাণ্ডজ্ঞান নেই। আরে বউদের কাজই থাকে সকালে উঠেই চুলোর পাশে যাওয়া। আপন মনে বকবক করতে করতে নূরজাহান প্রস্থান করতে থাকে। তনুজা দিব্যর দিকে ঘুরে না তাকিয়ে ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে বলল, বাদ দাও দিব্য, আমি চাই না আমার জন্য নতুন করে তোমাদের সংসারে কোনো ঝামেলা হোক। আর তুমি যা বললে সেসব এতটা সহজও নয়। এখানে তুমি একা নয়, তোমার সাথে তোমার পরিবার আছে। তারা তোমার সাথে আমাকে কখনোই আর মেনে নিবে না। আর তা সম্ভবও নয়। আর আমি অদৃশ্য শক্তিতে বিশ্বাস করি। কেউ অন্যায় করলে তার বিচার হবেই। আমার সব অভিযোগ উপরওয়ালার কাছে দিলাম। সর্বোচ্চ অথরিটিই আমার সাথে হওয়া অন্যায়ের বিচার করবে। একনাগারে বলে পা চালায় তনুজা। দিব্য এক হাত বাড়িয়ে ডাকে, তনুজা, তনু তুমি বোঝার চেষ্টা করো। কেউ তোমার পাশে না থাকলেও আমি আছি আর আমি থাকব। অন্য কাউকে তোমাকে মেনে নেওয়ার দরকার নেই। তনুজা থামে না, ফিরে তাকায় না। শাড়ির আঁচল শক্ত করে মুঠো করে লম্বা পা ফেলে। তনুজার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে কান্না সংবরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এমন সময় গম্ভীর কণ্ঠ আসলো, সাথে সাথেই তনুজার পা দুটো থেমে যায়। দাঁড়াও তনুজা। দিব্য তড়িৎ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাল। তনুজা ধীরে ধীরে পিছন ঘুরে তাকায়। মুখাবয়বে অসন্তুষ্টের ছাপ নিয়ে মুখটা কালো করে শিরিন দাঁড়িয়ে আছে। পরপর এগিয়ে আসলেন। ছেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আদেশের সুরে বললেন, রুমে যাও দিব্য। দিব্যর নড়চড় নেই। দিব্য মায়ের দিকে চেয়ে ঠায় দাঁড়িয়ে। এবার কণ্ঠটা আরেকটু চড়িয়ে খানিকটা ধমকের সুরে বললেন, কথা কানে যায়নি তোমার? রুমে যাও। নিজের রুমে যাও দিব্য। দিব্য দেওয়ালে ঘুষি মেরে রাগটা মেটানোর চেষ্টা করে, তারপর গটগট পা ফেলে প্রস্থান করে। তনুজার চিবুক বুকের সাথে লেগে আছে। দৃষ্টি নুয়ে তনুজা শাড়ির আঁচল আঙুলের সাহায্যে মুচড়িয়ে যাচ্ছে। শিরিন তীক্ষ্ণ চাহনিতে চেয়ে শান্ত গলায় বলল, আশা করি তুমি বুঝদার হবে। তোমার থেকে অবুঝের মতো আচরণ, কাজকারবার কোনোটাই কাম্য নয়। তুমি এ বাড়ির বড় বউ। নিজেকে সেভাবেই গড়ে নিবে। আর দিব্য সম্পর্কে তোমার দেবর। কথাটা মনমস্তিষ্কে গেঁথে নিবে। বিয়ের আগে অনেকের রিলেশন থাকে।
বিয়ে হলে সেসব ভুলে স্বামীকে আপন করে নেওয়াই একটা ভালো মেয়ের বৈশিষ্ট্য। স্বামীকে আপন করে সুন্দর করে মন দিয়ে সংসার করাই বুদ্ধিমানের কাজ। পিছুটান রাখতে নেই। আমি চাইব তুমি নিজেকে দিব্যর কাছ থেকে দূরে রাখবে। তুমি যদি দিব্যকে সুযোগ না দাও, তাহলে দিব্য প্রশ্রয় পাবে না। দিব্য নিজেও দ্রুত গ্রো আপ করতে পারবে। আর শোন, যত দ্রুত সম্ভব ইভানের সাথে তোমার সম্পর্কটা স্বাভাবিক করে নাও। একটু থেমে, যা বললাম মনে রাখবে। নেক্সট যেন তোমার আর দিব্যকে একসাথে না দেখি। আর মা ডাকছে মায়ের রুমে। তাড়াতাড়ি যাও। তনুজা কলের পুতুলের মতন দাঁড়িয়েছিল। ঠিক পুতুলের মতোই ঘাড়টা নাড়িয়ে মিহির স্বরে বলে, ঠিক আছে। নূরজাহানের বড় আলিশান রুমের ঠিক মাঝখানে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে তনুজা। নূরজাহান রুমের এক কোণে থাকা পুরানো আমলের সিন্দুকের ভেতর থেকে একটা গয়নার বাক্স বের করে আনলেন। সেটা হাতে নিয়ে বিছানায় আয়শো করে বসলেন নূরজাহান। তনুজার দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে, এদিকে আসো। তনুজা গুটি গুটি পা ফেলে এগোয়। নূরজাহান ইশারা করে বললেন, বসো এখানে। তনুজা রোবটের মতন বিছানার একপাশে সন্তর্পণে বসে। নূরজাহান গয়নার বাক্সটা তনুজার হাতে দিয়ে বললেন, আজ থেকে এই গহনাগুলো তোমার। এর ভেতর একটা সীতাহার, একজোড়া ঝুমকো আর দুটো রুলি আছে। এসব পুরনো দিনের স্বর্ণের তৈরি গহনা। একদম খাঁটি, একটুও খাদ নেই। এগুলো আমার ছিল। আমার ইভানের বউয়ের জন্য তুলে রেখেছিলাম। তনুজা অনুভূতি শূন্য হয়ে আছে। তার মধ্যে কোনো ফিলিংস আসছে না। সে যেন এক জোর পদার্থ। বাক্সটা হাতে ধরে সে নিশ্চুপ আছে। সোনাদানা এসবও তার মনে এক টুকরো প্রশান্তি আনতে পারছে না। নূরজাহান পা দুটো ছাড়িয়ে বেডের হেডের সাথে হেলান দিয়ে বসে দীর্ঘশ্বাস ফেলে বলেন, শোন মেয়ে, ইভান আমার বংশের প্রথম প্রদীপ। আমার বড় ছেলের একমাত্র সন্তান হল আমার বড় দাদুভাই। তাই ইভান দাদুভাই আমার অনেক আদরের। আমার দাদুভাইকে ভালো রাখা, সুখে রাখা তোমার দায়িত্ব। আমি আর কদিনই বাঁচব। বাবা মা হারা এতিম ছেলেটাকে সুখে রেখো, কখনো কষ্ট দিও না। শেষের কথাগুলো বলতে বলতে কঠিন হৃদয়ের নূরজাহানের গলাটা কেমন ভারী হয়ে আসল। থামলেন একটু। তনুজা চোখ তুলে নিরেট চাউনিতে দিদুনের দিকে তাকাল। কঠিন শক্ত মনের নূরজাহানের ভেতরেও যে একটা নরম মন আছে। সেই রূপের সাথে তনুজার আজকেই প্রথম পরিচয় হয়। তনুজা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। বড় বড় শ্বাস ফেলে নূরজাহান ফের বললেন, তুমি ইভানের বউ। তাই তার অতীত সম্পর্কে তোমার জানাটা জরুরি। আর সবকিছু জেনেই একজন উত্তম জীবনসঙ্গী হয়ে তোমার স্বামীর সাথে আমৃত্যু পর্যন্ত থাকবে। অতীত শব্দটা মস্তিষ্কে ক্যাচ করতেই তনুজার মধ্যে জানার জন্য একটা অদৃশ্য আগ্রহ কাজ করে। তনুজা তার সমস্ত মনোযোগ নূরজাহানের কথা শ্রবণে দেয়। নূরজাহান বলতে থাকে, ইভানের বয়স যখন 7, সেই সময় তার চোখের সামনে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়। বাচ্চা ছেলেটার মনের উপরের ব্যাপক প্রভাব পড়ে। তনুজা তৎক্ষণাৎ প্রশ্ন করে উঠল, কি করে ঘটেছিল অ্যাক্সিডেন্ট? সে আর বলো না। কি থেকে কি হয়ে গেল? উফ। বাড়ির সবাই একসাথে ঈদের কেনাকাটা করতে গিয়েছিল। বড় বৌমা, ছোট বৌমা, তাদের বাচ্চারা আর সাথে তামান্না। কেনাকাটা শেষে বের হয়ে ইভান দাদুভাই বায়না ধরে সে রাস্তার পাশে বিক্রি হওয়া বেলুন নিবে। একলোক রাস্তার পাশে বাচ্চাদের খেলনা নিয়ে বসেছিল। বড় বৌমা ইভানকে সাথে করে রাস্তার পাশে যায় কিনতে। সেই সময় দিব্য দাদুভাইও ওদের পিছু যায়। বড় বৌমা ওদের দুজনের ইচ্ছে অনুযায়ী একজনকে বেলুন, আরেকজনকে বল কিনে দেয়। বড় বৌমা লোকটাকে টাকা দিচ্ছিল। এর মধ্যে দিব্য দাদুভাই দুষ্টামি করে ইভানের বেলুন ফাটিয়ে দেয়। ইভান রেগে গিয়ে দিব্যর থেকে বল কেড়ে নিয়ে রাস্তা বরাবর ছুঁড়ে ফেলে। দিব্য দৌড়ে বল আনতে যায়। দিব্যর বয়স তখন 5.5। ওইটুকু বাচ্চা অত বুঝেনি। বড় বৌমা টাকা দিয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখে দিব্য রাস্তার মাঝে চলে যাচ্ছে, আর দ্রুত গতিতে একটা ট্রাক ছুটে আসছে এদিকেই। বড় বৌমা আগপিছ না ভেবে ছুটে যায়। দিব্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিন্তু তার ভাগ্যে হয়তো সেদিন ওখানেই তার মৃত্যু লেখা ছিল। নিজে সরতে পারেনি। বেপরোয়া গতিতে আসা ট্রাকের নিচে। ইশ্বস। কঠিন মনের নূরজাহান বলতে বলতে হঠাৎ ঝরঝরিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল।
তনুজার গাল বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তনুজা শুধালো, আন্টি, তামান্না আন্টি ওনারা সেই সময় পাশে ছিলেন না? নূরজাহান কাপড়ের আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিলেন। তামান্না গাড়িতে ছিল, আর ছোট বৌমাও গাড়ির কাছে ছিল। ঘটনাস্থলেই বড় বৌমার প্রাণ চলে যায়, আর দিব্যর হাত পা ছিলে, আর কপালে হালকা আঘাত লাগে। অতঃপর থেমে বলল, এখানেই সব শেষ হয় না, এখান থেকেই শুরু হয় ইভান দাদুভাইয়ের কষ্টের জীবন। বছরখানেক পরে ইভানের বাবাকে আমিই জোর করে বিয়ে দেই। ছেলে মানুষ এভাবে একলা কিভাবে থাকবে? তারপর বাচ্চা ছেলেটার দেখাশোনার জন্য বিয়ে দেই। ইশতিয়াক নতুন বউ আর ইভানকে নিয়ে চট্টগ্রাম থাকত ব্যবসার জন্য। পর কখনো আপন হয় না, কথাটা যথার্থ। সত্যিই হয় না। হয়নি ইভানের সৎ মা আপন। হয়নি। ইশতিয়াক ব্যবসার কাজে ব্যস্ত থাকত। এদিকে সৎ মা আদর স্নেহ করত না, যত্ন নিত না, বরং অবহেলা, অত্যাচার করত। মায়ের মৃত্যুর পর থেকে চঞ্চল ইভানের স্বভাব পাল্টে যায়। আগের মতো কারো সাথে মিশত না, খেলত না, সবসময় একলা থাকত। বছরে একবার চট্টগ্রাম গিয়ে ইভানকে দেখে আসতাম। আমার উপস্থিতিতে ইভানের সৎ মা বুঝতে দিত না ইভানের উপর করা অবহেলা, অযত্ন। ইভানকে নিষ্প্রভ দেখে ভাবতাম, মায়ের জন্য হয়তো এমন হয়েছে, সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। ছেলেটা আদর যত্ন পেলেই আগের মতো চঞ্চল হতো, স্বাভাবিক হয়ে যেত। বুঝলাম, বুঝলাম ঠিকই, কিন্তু অনেক দেরিতে। খুব বেশি দেরি হয়ে যায়। ইভান যখন ক্লাস 8-এ পড়ে সেই সময় ইশতিয়াক স্ট্রোক করে। এক সাইড প্যারালাইসড হয়ে শয্যাশায়ী হয়ে যায়। তখন নতুন বউয়ের আসল রূপ জানতে পারি। আমার অসুস্থ ছেলেকে রেখে কমাস পরেই টাকা পয়সা, গহনা গাটি নিয়ে নতুন বউ পালিয়ে যায়। দিনের পর দিন ছোট্ট ছেলেটা তার বাবার উপর অযত্ন, অবহেলা দেখেছে, সাথে নিজেও অত্যাচারিত হয়েছে। তারপর ইভান আর তার বাবাকে এখানে নিয়ে আসি। ইভানের পড়াশোনা 1 বছর গ্যাপ যায়। এখানে দিব্যর স্কুলে একসাথে ভর্তি করি ইভানকে। অল্প দিনের ছোট বড় হওয়ায় ইভান দিব্য ছোটবেলা থেকেই তুই তোকারি করে নাম ধরেই ডাকত। একসাথে দুজনে পড়তে থাকে। ইভান ইন্টারে পড়াকালীন তার বাবাও না ফেরার দেশে পাড়ি দেয়। অনার্স পাশ করার পরেই ইভানকে আমিই অফিসে বসতে বলি। ইভান মাস্টার্স পড়ত আর চাচা চাচির সাথে অফিসে ব্যবসাও সামলাত। চলছিল মোটামুটি সবকিছু। এর মধ্যে কিছুদিন পরেই ইভানের বিয়ের কথা বলতেই ইভানের নিজস্ব পছন্দ আছে তা জানায়। যদিও আমি প্রেমপ্রীতি এসব সম্পর্ক পছন্দ করি না। ইভান দাদুভাই এতিম ছিল বিধায়ী আমি একবাক্যে রাজি হয়েছিলাম। দাদুভাইয়ের বাগদান হল। বিয়ের দিন আসলো। জানি না কি হলো, বিয়ের দিন কনে পালালো। পার্লার থেকে কনে কমিউনিটি সেন্টারে আর ফেরেনি। কি একটা চিরকুট লিখে সে মাইয়া উধাও হয়ে গেল। এরপর থেকে ইভান একদম পাল্টে যেতে থাকে। নূরজাহান হতাশার নিঃশ্বাস ফেলল। হতচ্ছাড়ি ওই মায়ার জন্য আমার 2 দাদুভাইয়ের সম্পর্ক খারাপ হয়। ইভান দাদুভাই দিব্য দাদুভাইরে দোষ দেয়, ওই মাইয়ার রে পালাতে দিব্য সাহায্য করেছে। কিন্তু কথা হলো, ওই মায়া কি ছোট খুকি? অতবড় মায়ারে কাউরে ফুসলানো লাগে। সব দোষ ওই হতচ্ছাড়ির সামনে পেলে শিল পাটায় ফেলে পিষতাম। অসভ্য মেয়ে মানুষ কোথাকার। তুই যদি বিয়ে করবি না তার জন্য তোর বিয়ের দিন পর্যন্ত আশা লাগে। আগেই তো বলতে পারতিস বিয়ে করবি না। আর আগে রং-ঢং করছিস কেন? এতক্ষণের বেদনার্ত নীল মুখটা মুহূর্তেই রাগে লাল হয়ে আসে নূরজাহানের। যেভাবে বলছে মনে হচ্ছে সামনে থাকলে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলত, যাতে করে একটু হলেও রাগ মিটত। তনুজার অবচেতন মন আওড়ায়। তার মানে লোকটা এইজন্য মেয়েদের ঘৃণা করে, সৎ মায়ের অত্যাচার, সৎ মা বাবাকে অসুস্থ রেখে পালিয়ে গেছে। আবার উনার ভালোবাসার মানুষটিও হঠাৎ বিয়ের দিন পালিয়েছে। তবে কি এটাই সত্যি উনি আমাকে দয়া দেখিয়েই বিয়ে করেছে? তাহলে ওনার আর আমার সাথে ঘটে যাওয়া এই বাজে ঘটনার পিছনে কার হাত আছে? কে সে? আর তার উদ্দেশ্যই বা কী ছিল? আমাকে এসব প্রশ্নের উত্তর জানতেই হবে। তনুজার ভাবনা ভাঙে নূরজাহানের কর্কশ গলার আওয়াজ শুনে। এই মেয়ে, এই এতক্ষণ তোমার কাছে এসব বলার মানে নিশ্চয় তুমি বুঝতে পেরেছ। ইভান দাদুভাইয়ের সকল কষ্ট ধুয়ে মুছে সাফ করে দেওয়ার দায়িত্ব তোমার।
মেয়ে মানুষ চাইলে সব পারে। ইভান কি ছাইপাশ খায়? এই জন্য ডাক্তার দেখিয়েছি, কাউন্সেলিং করা হয়েছে, তবুও ওসব না গিলে সে থাকতে পারে না। ডাক্তার বলেছেন অতিরিক্ত মদ এভাবে খেতে থাকলে শরীরের জন্য ক্ষতি হবে, বড়সড় ব্যাধি বাঁধতে পারে। এখন তোমার কাজ স্বামীর দেখভাল করা, ওসব ছাইপাশ ছাড়ানো। আমি বুদ্ধি দেই, তাড়াতাড়ি বাচ্চা নাও। বাচ্চা নিলে সংসারের প্রতি টান, মহব্বত হবে, তখন এই সুন্দর পৃথিবীতে আরও দীর্ঘদিন বাঁচতে ইচ্ছে হবে। নিজের প্রতি যত্নবান হবে। আর তুমিও বাচ্চার কথার্থা বলে কয় ওসব ছাড়তে বলবে। বুঝেছ? তনুজার চোখ দুটো বড় বড় হয়ে যায়। ভাষা ভাষা চোখ দুটোয় কালো মণি স্থির হয়ে তাকিয়ে আছে বোকার মতো। তনুজা হ্যাঁ বা না কিছুই বলে না। তনুজা থ মেরে নির্বাক থাকে। তনুজা রুমে যায়। মুখটা তার মলিন হয়ে আছে। জীবন তাকে কোথায় এনে দাঁড় করাল। সে ভাবতে পারছে না এখন কি করবে। তনুজা হাতের বাক্সটা রাখল। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। তনুজা দাঁড়িয়ে কিছুক্ষণ জীবনের মোড় কোথায় তাকে আনল সেসব ভাবায় মগ্ন হয়। তন্মধ্যেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। শব্দ শুনে ভাবনা থেকে বেরিয়ে তনুজার সামনে তাকায়। ইভানের পরনে সাদা টাওয়েল হাঁটু অবধি। বুকের লোমগুলো ভিজে লেপ্টে আছে। কপালের উপর থাকা চুলগুলো থেকে টপটপ পানি ঝরছে। ইভানের শ্যামবর্ণ মুখটা সদ্য গোসল নেওয়ায় স্নিগ্ধ লাগছে। ইভান সামনে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। ইভানের চোখে চোখ পড়তেই তনুজা দৃষ্টি নামিয়ে নেয়। তনুজার হঠাৎ অস্বস্তি ঠেকেছে। ইভান ওর মতো সোজা ক্যাবিনেটের সামনে এসে দাঁড়ায়। তারপর পোশাক বের করে বিছানায় রাখে। তনুজা ব্যালকনিতে যাবে বলে তড়িঘড়ি করে পা বাড়ায়। হঠাৎ ফ্লোরে থাকা কার্পেটে পা বেছে উষ্টা খায় তনুজা। আর এদিকে ইভান শার্ট প্যান্ট বিছানায় রেখে আয়নার সামনে দাঁড়াবে বলে এগোচ্ছিল, এমন সময় তনুজা উষ্টা খেয়ে তার গায়ের উপর পড়ে। আচমকা পড়ায় ইভান ব্যালেন্স রাখতে না পেরে তনুজার কোমর এক হাতে ধরে দুজনেই ফ্লোরে ধপাস পড়ে যায়। তনুজার কোমর এক হাতে ধরে আছে ইভান। উন্মুক্ত কোমরে ঠান্ডা হাতের স্পর্শ অনুভব হতেই তনুজার গা শিরশির করে উঠে। কেমন একটা অদ্ভুত শিরশিরানি বয়ে যায়। তনুজার পেলব শরীর মৃদু কেঁপে উঠে। ইভানের উন্মুক্ত বুকের উপর পড়ে আছে তনুজা। তনুজার নিঃশ্বাস ভারী হয়ে আসল। রীতিমতো তনুজার বুক কাঁপছে। ইভান তার গায়ের উপরে থাকা তনুজার ভীতু ফেস আর মায়াভরা চোখের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রয়। তনুজা জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে মিহি স্বরে আওড়ায়, হাতটা সরান। ইভানের হুঁশ হয়। তড়িৎ সে তনুজার কোমর থেকে হাতটা সরিয়ে নেয়। তনুজা দ্রুত উঠে দাঁড়ায়। ইভান নিজেও অপ্রস্তুত হয়। পরপর ইভান উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত কণ্ঠেই শুধায়, ঠিক আছো তুমি? কোথাও লাগেনি তো? তনুজা উল্টোদিক ঘুরে দাঁড়িয়ে আছে। পায়ের নখ দিয়ে ফ্লোর খুঁড়ছে সে। তনুজা মিনমিনে স্বরে জবাবে বলে, ঠিক আছি আমি, লাগেনি। ইভান নিজেই নিজের করা প্রশ্নে বিস্মিত হয়। বাহবা, সে যেচে কোনো মেয়ের খোঁজ নিচ্ছে। তার আঘাত লেগেছে কিনা জানতে চাইছে। আচমকা নিজের করা এহেন প্রশ্নে ইভান তাজ্জব বনে যায়। ওইদিকে ঘড়ির কাঁটা সকাল 8:30টার ঘর পেরিয়েছে। মির্জা বাড়ির ডাইনিংয়ে নাস্তা করতে বসেছে ইভান, নূরজাহান, তামান্না আর তার 10ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে নৃত্য। শিরিন খাবার সার্ভ করছে। তনুজা একপাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে তাকে হেল্প করছে। নূরজাহান খাবার খাচ্ছেন আর মাঝে মধ্যে কথা বলছেন। এদিকে ইভানের মাঝে কোনো ভাবান্তর নেই। সে ডানে বায়ে না তাকিয়ে ব্রেডে ছোট ছোট বাইট দিচ্ছে। শিরিনকে উদ্দেশ্য করে নূরজাহান জিজ্ঞাসা করলেন, ছোট বৌমা, ছোট খোকা দেশে কবে ফিরবে? আজ অনেকদিনই তো হলো অফিসের কাজে বাইরে গিয়েছে। তা তার ফেরার সময় হয়নি এখনো। কাজ শেষ হয়নি। দিব্যর বাবা রাতে ফোনে বলল সামনের সপ্তাহেই চলে আসবে। কাজ শেষের দিকেই প্রায়। ও আচ্ছা, তা দেখে শুনে থাকতে বলো। বিদেশ বিভুঁইয়ে থাকলে খুব চিন্তা হয়। কি খাচ্ছে না খাচ্ছে। বাইরের খাবার ছেলেটা আমার ঠিকমতো খেতে পারে না। না খেয়ে খেয়ে একেবারে শুকিয়ে অর্ধেক হয়ে আসে। শিরিন প্রত্যুত্তরে মৃদু হাসে। নূরজাহান দীর্ঘশ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে শুধালেন, দিব্য দাদুভাই কই? সে এখনো খেতে আসলো না যে? দিব্য আসছে। আমি একটু আগেই ডেকে আসছি। দিব্য শাওয়ার নিচ্ছে।
চলে আসবে এক্ষুনি। দিন দিন বাড়ির নিয়মকানুন সব উচ্ছন্নে যাচ্ছে। যে যার খুশি মর্জি মতো চলছে। আমি বেঁচে থাকতেই এই অবস্থা। না জানি আমার না থাকাকালীন এই সংসারে কি হয়। হায় খোদা! খাবার খেতে বসেও চিরাচরিত স্বভাবসুলভ প্যাচাল ধরেছে নূরজাহান। তার রুলস সবাই একসাথে সময়মতো খাওয়া দাওয়া করা। এই রুলস সর্বপ্রথম ব্রেক করে ইভান। সে তো অনেকদিন বাড়িতে না থাকার মতো থাকত। বাড়ির পানীয় ছুঁয়ে দেখত না। বাইরে দিনরাত কাটত তার। দিব্যর মুখোমুখি হতে হবে বলে এ বাড়ি মুখো তার হতে ইচ্ছে করত না। তারপর দিদুনের অনুরোধে অনেকদিন ধরে বলার পর সে বাড়িতে ফেরে। আর সকালের নাস্তা একসাথেই করে। তবে রাত করে বাড়ি ফেরা ড্রিঙ্ক করা তার অভ্যাসে পরিণত হয়েছে। হাজার বলে কয় কাউন্সেলিং করেও এটা ছাড়ানো যাচ্ছে না। ইভান বাড়ির কারো সাথে খুব প্রয়োজন ছাড়া কথা বলে না। আর সবার কথায় হ্যাহু ব্যাস এতটুকুই। দিব্যর সাথে দিনে একবারই তার দেখা হয় সকালের নাস্তার টেবিলে। তবে দুজনের মধ্যে কথা হয় না। একজন টেবিলের এক প্রান্তে আর আরেকজন টেবিলের অপর প্রান্তে। দুইজন দুই মেরুতে বসে। দেখেও যেন দেখেনি এমন ভঙ্গিমায় থাকে ওরা দুজনে। ইভান হাত বাড়িয়ে টেবিলের মাঝ থেকে জুসের জগটা নিতে যাচ্ছিল। এমন সময় শিরিন বলে উঠে, ইভান দাঁড়াও। তনুজা দিচ্ছে। এই তনুজা, ইভানকে জুস দাও। তনুজা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ছোট করে দীর্ঘশ্বাস ফেলে। অতপর টেবিলের মাঝখান থেকে ফলের জুসের জগটা হাতে নিয়ে ইভানের পাশে এগিয়ে যায়। গ্লাসে ঢালতে থাকে তনুজা। তন্মধ্যে চেয়ার টানার শব্দ হওয়ায় তনুজা চোখ তুলে সামনে তাকায়। সুঠাম দেহে আটশাট কফি কালারের টি শার্ট আর নীল জিন্স পরনে, চুলগুলো ভেজা। মুখটা গম্ভীর। তবে বরাবরের মতোই খুব হ্যান্ডসাম লাগছে দিব্যকে। তনুজাকে ইভানের পাশে দেখে ক্রোধে ভেতরে ভেতরে ফেটে পড়ে দিব্য। সব রাগ যেন নিরীহ চেয়ারটার উপর মেটায় সে। শব্দ করে চেয়ার টেনে বসে। তনুজার শান্ত চোখ দুটো দিব্যর মুখাবয়বে আটকায়। ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে ম্লান হয়ে আছে। তনুজার মায়া হল দিব্যর জন্য। তার বুকটা হু হু করে উঠে বেদনায়। এর মধ্যে আকাশ বাতাস কাঁপিয়ে জলদগম্ভীর স্বর কানে পৌঁছাতেই কেঁপে উঠে তনুজার পেলব শরীর। স্টুপিড কোথাকার! কোথায় তাকিয়ে আছো? হ্যাঁ, চোখে দেখো না নাকি? কোনো ধ্যানে আছো? ইভানের চড়িয়ে যাওয়া মেজাজের এহেন কথা শুনে উপস্থিত কয়েকজোড়া চোখ সেদিকে নিবন্ধ হয়। তনুজা সাথে সাথে দাঁত দিয়ে জিভ কাটল। জুস ঢালতে গিয়ে তার বেখেয়ালে গ্লাস ভরতি হয়ে উপচে পড়েছে। আর উপচে পড়া জুস টেবিল ভেসে ইভানের গায়ের উপর পড়েছে। তনুজার বুকটা ধরফরিয়ে উঠে ইভানের ধমক শুনে। তনুজার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। ভীতু সন্ত্রস্ত হয়ে অপরাধীর সুরে আমতা আমতা করে বলে, সরি। আসলে আমি খেয়াল করিনি। ইভান রুড় কণ্ঠেই বলে, খেয়াল করনি? কোনো দিকে তাকিয়ে হা করে আছো? যে এদিকে জুস ঢেলে বন্যা বয়ে দিচ্ছ। কেয়ারলেস একটা। আমার ড্রেসটা নোংরা করে ছাড়ল। যত সব। ইভানের এভাবে তনুজাকে বলায় দিব্যর মেজাজ খারাপ তুঙ্গে উঠে। তার হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে যায়। বরাবরই দিব্যর রাগজিদ বেশি। সে নিজেকে কন্ট্রোল করার বৃথা প্রয়াস চালিয়ে যায়। অবশেষে সে হেরে যায়। আচমকা নিজেকে দমিয়ে রাখতে না পেরে দিব্য দাঁত কিরমিরিয়ে বলে উঠল, সামান্য একটু জুস পড়েছে তাতে এমন কি হয়েছে? এর জন্য রাফ অ্যান্ড টাফ বিহেভিয়ার করতে হবে? আর ও ইচ্ছে করে করেছে যে তুই এমন বাজে বিহেভ করছিস ওর সাথে। সামান্য একটা বিষয়ে কেউ এভাবে রিয়েক্ট করে? সবাই অবাকের চরম সীমানায় পৌঁছায়। নর্মালি এরা দুই ভাই কারো ভালোমন্দ কোনো ব্যাপারেই মাথা ঘামানো দূর, বিন্দুমাত্র ইন্টারেস্ট দেখায় না। আর আজ দিব্য ইভানকে উদ্দেশ্য করে বলছে। শিরিন ভয়ে ভয় আছে। তনুজার চোখ ছলছল করছে। ইভানের কপালে ভাঁজ পড়ে। আজ ১.৫ বছর কথা হয় না তাদের দুজনের। আজ হঠাৎ এমন কি হল? দিব্য এভাবে বলতে গেল। ইভানের কাছে বিষয়টা ভালো ঠেকল না। তনুজার প্রতি দিব্যর এই টান, এই সহানুভূতিশীল কথা ইভানের সহ্য হল না। নিজের ইগো ধরে রাখতে গলার স্বর চড়িয়ে সে বলল, আমি কার সাথে কিভাবে কথা বলবো তোর থেকে শুনতে হবে নাকি? ফার্দার কখনো আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবি না। মাইন্ড রিড। দিব্য দ্বিগুণ রাগ নিয়ে উঁচু স্বরে বলে।
তোর ব্যাপারে ইন্টারফেয়ার করার জিরো ইন্টারেস্ট আমার। থেমে তাচ্ছিল্য হাসে দিব্য। বড় করে শ্বাস টেনে নিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়েই বলে, মেয়েটার সাথে কোনো কারণ ছাড়াই হুদাই রাফ ব্যবহার করলি। এভাবে চামারের মতো কথার ধরন আর আচরণ চোখের সামনে দেখে কিছু না বলে চুপ করে দর্শক হয়ে থাকতে পারলাম না। তাই বলা আর কি। এছাড়া তোর সাথে কথা বলার কোনোই ইচ্ছে আমার নেই। হাহ। দিব্যর এই তাচ্ছিল্য করে বলা শুনে রাগে ইভানের মুখ কালো হয়ে যায়। সে কণ্ঠে তেজ নিয়েই বলল, আমি আমার বউয়ের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবো। তাতে তোর কোনো সমস্যা আছে? দিব্য চোখ বন্ধ করে নেয়। কপালের নীল রগগুলো ফুলে উঠেছে তার। ইচ্ছে করছে এই টেবিলটা উল্টে ফেলে দিতে, খাবার সহ সবকিছু ছুঁড়ে মারতে, তাতে যদি একটু হলেও রাগটা কমতো। নূরজাহান অগ্নিচক্ষু নিয়ে তনুজার দিকে তাকিয়ে আছে। তামান্না তামাশা দেখছে, নৃত্য সরু চোখে ভাইয়াদের দিকে ভীতু ফেস করে তাকিয়ে। দিব্য কিছু বলবে সেই সময় শিরিন বড় বড় শ্বাস ফেলে বলেন, ইভান দিব্য অনেক হয়েছে। ব্যাস আর নয়। একটা সামান্য বিষয় নিয়ে তোমরা দুই ভাই এমন করলে হয়? এটা লোকে শুনলে কি বলবে? বলো তো আমায়। দুই ভাই আজ ১.৫ বছর কথা বলো না। এটা নিয়ে সোসাইটিতে আড়ালে কথা হয়। সেসব না হয় বাদ দিলাম। এখন যদি তোমরা এভাবে ঝগড়া করো, এসব লোকে শুনলে তো তাদের হাসি ঠাট্টা বাড়বে, বই কমবে না। লোকসমাজে বের হতেই লজ্জা করবে। দিব্য ফুঁসতে ফুঁসতে বলে, আর দিদুন তোমাকে বলি, কি হলো না হলো আর অমনি একটা মেয়েকে ধরে বিয়ে দিয়ে দিল। জাস্টিফাই করলে না আসলে দোষীকে? মেয়েটা দোষ করেছে কিনা সেসব না জেনেই জোর করে বিয়ে দিয়ে দিল। হাহ। তাও যদি একজন সুস্থ মানুষ হতো, যে নিয়মিত ড্রিঙ্ক করে, সে কখনোই সুস্থ মস্তিষ্কের লোক হয় না। এই বিয়ে দিয়ে তোমরা তনুজার ক্ষতি করেছ। এর ফলাফল দেখতে পেলে তো? পেল তো আজ। আজ সামান্য একটা বিষয় নিয়ে ও তনুজার সাথে কি বাজে আচরণ করল। দুদিন পর তনুজার গায়ে হাত তুলবে না, এর গ্যারান্টি দিতে পারবা? পারবা? বলো, বলো আমায়। ইভান কাচের গ্লাসটা চেপে ধরেছে। শক্ত করে চেপে ধরে দাঁত কটমট করে বলল, দিদুন ওকে বলে দাও। ও কিন্তু ওর লিমিট ক্রস করছে। তনুজার বড্ড অসহায় ঠেকেছে। তার জন্যই আজ এরকম হচ্ছে। তনুজার বুক ফেটে কান্না পাচ্ছে। তনুজার আখিজোড়ায় জল টলমল করছে। থরথর করে কাঁপছে তনুজা। নূরজাহান মুখ কালো করে গম্ভীর গলায় বললেন, দিব্য দাদুভাই থামো তুমি। আমি অনেকক্ষণ ধরে তোমাদের অহেতুক ঝগড়া দেখে বিরক্ত হচ্ছি। দয়া করে থামো তোমরা। ইভান কিন্তু খারাপ কিছু বলেনি। বউ ভুল করলে স্বামী শাসন করতেই পারে। স্বামী তার স্ত্রীকে ধমক দিবে, এটা এমন কি? ভুল হলে গায়ে হাতও তুলতে পারে। আমাদের সময় কত কি সহ্য করেছি। দিব্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, দিদুন তোমাদের সময় আর এখনকার সময় টোটালি আলাদা। আর আমি মোটেই অহেতুক ঝগড়া করছি না। এখানে দোষটা তোমার বড় নাতির। তার বিহেভিয়ার দেখে আমি বলতে বাধ্য হয়েছি। হাহ। সে বউ বলল। শুনে আমার খুব হাসি পাচ্ছে। বউয়ের সাথে কেউ বুঝি এরকম আচরণ করে? আরে বুয়ার কাজের ভুলের জন্যও তো কেউ এভাবে ধমকায় না। তাচ্ছিল্য করে, উপহাস করে বলে, রাগ কমানোর চেষ্টা করে দিব্য। তনুজা অসহায় চোখে তাকিয়ে বলে, দিব্য তুমি থামো প্লিজ। আমার ভালো লাগছে না। আমার জন্যই শুধু শুধু একটা সিন ক্রিয়েট হলো। ইভান কাচের গ্লাসে সর্বোচ্চ বল প্রয়োগ করে। তার সমস্ত শক্তি দিয়ে গ্লাস হাতের মুঠোয় চেপে ধরে। মুহূর্তেই গ্লাসটা কয়েক টুকরোয় পরিণত হয়। শব্দ শুনে তাকিয়ে তনুজা আর্তনাদ করে উঠল, এ কি আপনার হাত কেটে রক্ত ঝরছে তো? কি করে গ্লাসটা ভাঙল? ইভান। শিরিন এগিয়ে আসল। নূরজাহান হা হুতাশ করে, দাদুভাই। হায় হায়, হাতটা কেটে রক্ত বেরুচ্ছে। তনুজা আচমকা দুই হাতে ইভানের হাত ধরে। ইভানের রক্তাক্ত হাতটা তার একটা হাতের উপর রাখে। ছোট্ট এক টুকরো কাচ বিঁধে ছিল হাতের তালুতে। তনুজা টান দিয়ে বের করে দেয়। শিরিন নৃত্যকে ডেকে বলে, নৃত্য ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। ইভান থমেরে শূন্যে তাকিয়ে আছে। সে যেন অনুভূতি শূন্য। পাথরের মূর্তির মতো ঠাই বসে আছে সে।
তনুজার চোখে মুখে অস্থিরতা। তনুজার সমস্ত মনোযোগ এখন ইভানের হাতের দিকে। ইভানের প্রতি তনুজার এই অস্থিরতা দেখে দিব্যর রাগ তরতর করে বাড়তে থাকে। টেবিলে শব্দ করে ঘুষি মেরে দিব্য উঠে চলে যায়। পরপর ইভানও এক ঝটকায় তনুজার হাত দুটো সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ঔষধ লাগবে না, আমি আসছি। আর একটাও শব্দ উচ্চারণ না করে ইভান গটগট করে বেরিয়ে যায়। পেছনে শিরিন, নূরজাহান ইভানকে ডাকতে থাকে। ইভান পিছু ফিরে তাকায় না। কিছুক্ষণ পর নূরজাহান তনুজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, একবার এক কাল নাগিনীর জন্য আমার দুই দাদুভাইয়ের সম্পর্ক খারাপ হলো। বুঝতে পারছি না আবার কি হতে যাচ্ছে। তামান্না চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্তিকর ফেস করে বলে, এসব তামাশা দেখতে আর একটুও ভালো লাগে না। নৃত্য ফার্স্ট এইড বক্স এনে বোকা বোকা চোখে আশেপাশে তাকিয়ে বলে, ভাবিমণি, ইভান ভাইয়া কই? তনুজা মাথা নিচু করে নিরুত্তর থাকে। শিরিন বুয়াকে ডেকে জায়গাটা ক্লিন করতে বলে। নূরজাহান কপাল কুঁচকে বলেন, এখানে এভাবে সঙের মতন না থেকে যাও। যাও এখান থেকে। তোমাকে দেখলেই আমার রাগ বাড়ছে, বই কমছে না। কেমন মেয়ে মানুষ তুমি, বলো তো আমায়। স্বামী কাটা হাত নিয়ে চলে গেল। অমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, তাকে আটকাতে পারলে না। একে তো তোমার বেখেয়ালের জন্যই দুই ভাইয়ের কথা কাটাকাটি হলো। তনুজা অবাক হয়। এখানে সবাই ছিল, তাকে আটকানোর দায়িত্ব কি শুধু তারই ছিল? আর যে ওভাবে চলে যায়, তাকে কিভাবে আটকাবে? তারপরেও হাতের রক্ত দেখে তনুজা আচমকাই ইভানের হাতটা ধরে। রক্ত দেখে তনুজার মাথা হ্যাং হয়ে আসছিল। লোকটা কে? কালপাত্র বিবেচনা না করেই তনুজা হাতটা ধরে কাছের টুকরো ফেলেও দেয়। এসবের পরেও তনুজা কেমন? হাহ। এসব ভেবে নিজের উপর নিজেই আনমনে তাচ্ছিল্য হাসে তনুজা। সময় তার আপন গতিতে চলছে। সময় পরিবর্তন হচ্ছে। দিন গিয়ে আসছে রাত, রাত গিয়ে আসছে দিন। তনুজার ভাগ্যেরই শুধু পরিবর্তন হচ্ছে না, তার ভাগ্য তাকে শুধু কাঁদিয়েই যাচ্ছে। সেই ছোট্ট থেকে সে কাঁদছেই। মাঝখানে দাদির কাছে থাকাকালীন তার কান্নারা সাময়িক ছুটি নিয়েছিল বোধহয়। ভেতরে শূন্যতা, কষ্ট থাকলেও এতটা যন্ত্রণা ছিল না যতটা যন্ত্রণা আজ দুদিন পাচ্ছে সে। জীবন যেন তার জটিল থেকে জটিলতর হচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে তনুজা। গাল বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। দৃষ্টি তার দূর আকাশপানে জ্বলজ্বল করে জ্বলে থাকা তারকারাজির দিকে। আকাশপানে তাকিয়ে সে মায়ের প্রতি অভিযোগ নিয়ে কত শত কথা বলে। ঝুড়ি ঝুড়ি প্রশ্ন পাঠায় সে। তবে তার প্রশ্নের উত্তর আসে না। আকাশের দিকে তাকিয়ে তনুজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয়। গাল বেয়ে পড়া জলটুকু হাতের উল্টো পাশ দিয়ে মুছে নেয়। মনকে শক্ত করার প্রয়াস চালায় সে। তনুজা ধরে নেয়, সামনের বাকি দিনগুলো এভাবেই যন্ত্রণার মধ্য দিয়েই তার কাটবে। তার জীবনে সুখের আশা করা মরীচিকার মতন। তনুজা নিজের সুখের আশাও করে না আর। তার বেশি খারাপ লাগছে তার জন্যই এই বাড়িতে নতুন করে অশান্তি সৃষ্টি হল। এরকম বোধহয় রোজরোজই হবে। এই ভয় আতঙ্কে তনুজার মরে যেতে ইচ্ছে করছে। তবে বিবেক বাধা দিচ্ছে। নিজেকে শেষ করে দেওয়া চরম বোকামি। কতই তো ধৈর্য ধরেছে সে। এভাবেই ধৈর্য ধরুক। জীবনের বাঁকা মোড় কোথায় শেষ হয় তাই জানার আগ্রহ তনুজার। তবে তার মন বলে, তার জীবনের মোড় ঘুরে ফিরে অথৈ সাগরের কষ্টের বুকে গিয়েই শেষ হবে। সুখের দেখায় জীবনে মিলবে না কভু। তনুজা নিজের মনোবল বাড়ানোর চেষ্টা করে। তার অবচেতন মন আওড়ায়, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। ওনাকে আমি আপন করতে পারব কিনা তা জানি না। তবে দিব্যর প্রতি নিজের মনকে তো চাইলেই কঠোর করতে পারব। দিব্যর প্রতি এক বিন্দুও দুর্বলতা রাখা আমার জন্য পাপ হবে। হে খোদা, তুমি সাহায্য করো। আমি যেন দ্রুত আমার অতীত ভুলতে পারি। রাতে খাওয়ার টেবিলে দিদুনের বলা কথা স্মরণ হয় তনুজার। দিদুন তাকে জিজ্ঞাসা করে, ইভানকে সে ফোন করেছে কিনা, ফোন করে কখন আসছে তা জেনেছে কিনা। তনুজা কোনো জবাব দিতে পারে না, কারণ সে তো কল করেনি। আর কল করা তো দূর, একবারও খোঁজ নিয়ে হাতের অবস্থা কেমন জিজ্ঞেস করার কথাই তার মাথায় আসেনি। দিদুন এই নিয়ে খানিকটা রাগঢাগ করে। কেমন বউ, সারাদিনে একবারও ফোন দিয়ে শুনেনি।
শিরিন সুলতানা বলছেন, ইভানের সাথে দ্রুত সম্পর্কটা স্বাভাবিক করে নিতে। আর ওদিকে দিদুন তো আছেনই। উফ। তনুজা হতাশার নিঃশ্বাস ফেলে। তনুজার জন্য গ্রো আপ করা এতটা সহজ নয়। তারপর মানুষটাও কিরকম। এক্ষেত্রে তনুজা কি করবে ভেবে পাচ্ছে না। যেদিকে তাকাচ্ছে সেদিকেই ধুধু মরুভূমি দেখতে পাচ্ছে তনুজা। দীর্ঘক্ষণ ব্যালকনিতে থেকে অতঃপর তনুজা রুমে গিয়ে সোফায় বসে। শরীরটা ক্লান্ত থাকায় চোখ দুটো বুজে আসছে তার। সোফায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে সে। রাত 11:30 বাজে। পুরো বাড়িতে নীরবতা বিরাজমান। ইভানের কাছে চাবি থাকে, নিজেই দরজা খুলে ভেতরে আসে সে। প্রতিদিনের তুলনায় আজকে একটু আগেই ফিরেছে সে। আজকে মাত্র এক প্যাক হুইস্কি খেয়েছে সে। অফিসে আজকে সারাটা দিন তার কেমন কেমন যেন অস্থির ঠেকেছিল। আবার প্রতিদিন যেখানে বাড়ি ফিরতে ইচ্ছে করে না। আজ কেন জানি সন্ধ্যা থেকেই বারবার বাড়িতে ফেরার কথা মনে হচ্ছিল। ইভান ভেজানো দরজা এক হাতে ঠেলে রুমে প্রবেশ করে। পরপর দরজা লক করে দেয়। দুপা এগোতেই দৃষ্টি যায় সোফায় ঘুমিয়ে থাকা তনুজার দিকে। ইভান পূর্ণ দৃষ্টিতে তাকায়। তনুজার মায়াভরা মুখটা একদম নিষ্পাপ লাগছে। শ্যামবর্ণ মুখটার চোখের কোণায় জল শুকিয়ে দাগ হয়ে আছে। মেয়েটা অনেক কেঁদেছে, এই দাগ তার সাক্ষী। হঠাৎ ইভানের খারাপ লাগল। ইভান এক হাতে নিজের মুখ চেপে ধরে। জানে না সকালে হঠাৎ তার কি হয়েছিল। এখন মনে হচ্ছে সে একটু বেশিই খারাপ আচরণ করে ফেলেছে। এটা ঠিক হয়নি। একটা অসহায় মেয়ের সাথে রূঢ় আচরণ করা তার মোটেই উচিত হয়নি। সকালে ইভান যখন লক্ষ্য করে গ্লাস ভরে জুস পড়ে যাচ্ছে, সেই সময় তনুজাকে বলতে যাচ্ছিল, এমন সময় ইভানের খেয়ালে আসে তনুজা দিব্যর দিকে তাকিয়ে আছে। কেন জানি এটা দেখেই ইভানের মাথা বিগড়ে যায়। তৃষার কথা মনে হয়। মনে হয় তনুজাও বোধহয় সুদর্শন দিব্যতে আকর্ষিত হচ্ছে। ইভানের মনে হয় সবাই সমান। এই মেয়েও তৃষার মতো তার শ্যামবর্ণ গায়ের রঙকে কুৎসিত বলে, ফর্সা হ্যান্ডসাম দিব্যকে চাইবে। এসব ভেবে তার কেমন নিজেকে এলোমেলো লাগে। আর সেইজন্য তনুজার সাথে রূঢ় আচরণ করে ফেলে। তারপর দিব্যকে তনুজার হয়ে ওভাবে বলায় যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন হয়। ইভানের রাগ আগুনের মতন দাউদাউ করে বাড়তে থাকে। ইভান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। পোশাক পাল্টে সবুজ টি শার্ট আর কালো ট্রাউজার গায়ে জোড়ায়। চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে নিতে নিতে চোখ সোফায় যায়। তনুজা একটু নড়ে। হাত দুটো মাথার নিচে দেয়। তনুজার পেট থেকে কাপড় সরে গিয়ে মসৃণ মেদহীন পেট দেখা যাচ্ছে। বুকের উপর থাকা আঁচলও একপাশে সরে আছে। ইভান শুকনো ঢোক গিলে নেয়। তার পুরুষালী নজরকে সে ঘুরিয়ে নেয়। ইভান বিছানায় বসে তার বিবেকে বাঁধছে। মেয়েটা সোফায় কিভাবে শুয়ে আছে। পাশ ফিরতে গেলে যদি পরে টরে যায়। এভাবে ঠিক হচ্ছে কি? আবার বাইরে বৃষ্টি হচ্ছে। সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা থেকে ছিল না, আবার খানিক আগে থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আজকের ওয়েদারটা ঠান্ডা। তনুজার গুটিসুটি হয়ে শোয়ার কারণ, ওর বোধহয় শীত লাগছে। ঠোঁট দুটো থেকে থেকে কাঁপছে। অনেকক্ষণ দ্বিধা দ্বন্দ্বে থাকার পর ইভান তনুজার কাছে এগোয়। আচমকা তনুজার মুখের উপর থাকা চুলগুলো এক হাতে সরিয়ে দেয় ইভান। তারপর সকল দ্বিধাকে কাটিয়ে তনুজাকে কোলে তুলে নেয়। আলগোছে তনুজাকে বিছানায় শুইয়ে দেয়। পরপর লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে নিজেও একপাশে শুয়ে পড়ে। তনুজার শীত শীত অনুভব হচ্ছিল। তনুজা ঘুমের মধ্যেই এগিয়ে আসে, ইভানের গায়ের সাথে গা লাগিয়ে জুবুথুবু হয়ে শোয়। মেয়েলি শরীর গায়ের সাথে লাগা ইভানের শরীর শিহরিত হয়। ইভান দুই হাত দিয়ে তনুজাকে দূরে সরিয়ে দেয়। পরপর চাদর টেনে তনুজার গায়ের উপর দিয়ে দেয়। বড় বড় শ্বাস ফেলে ইভান উল্টো পাশ ঘুরে শুয়ে পড়ে। আকাশ যেন গুঙিয়ে কাঁদছে। আকাশের বুক চিরে কান্নারা বৃষ্টি হয়ে ধরণীতে নামছে। কাঁদছে দিব্যর বুকের ভেতরটা। শান্তি মিলছে না তার। ঘুম নেই চোখ দুটোতে। দিব্যর কষ্ট, রাগ, ক্ষোভ সব আজ মিলেমিশে একাকার হয়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট শেষ করছে দিব্য। বেনসন সিগারেটের প্যাকেটটা আর কিছুক্ষণ গেলেই খালি হলো বলে। মুখটা উঁচুতে তুলে ধোয়া ছেড়ে খানিকক্ষণ আকাশের দিকে নিষ্প্রভ চাহনিতে চেয়ে রয়। এর মধ্যে মোবাইলে রিং হয়। পকেট হাতড়ে ফোন বের করে আননাউন নম্বর দেখে কপাল কুঁচকে আসে দিবার। খানিক সময় নিয়ে রিসিভ করে সে। হ্যালো, কে?
ওপাশ থেকে কোনো শব্দ আসে না। দিব্য আবার বলে, হ্যালো, কে? শুনতে পাচ্ছেন? হ্যালো। তবুও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। দিব্যর এবার রাগ হয়। দিব্য বকে কিছু বলবে, তার আগেই মেলি ভয়েস আসে। দিব্যর কুচকানো ভ্রু আরও কুঞ্চিত হয়। তার সুডল সুন্দর কপালের ভাঁজ প্রগাঢ় হয়। কণ্ঠটা কার মস্তিষ্ক জানান দিতেই মাথায় রক্ত উঠে দিব্যর। হ্যালো, বেব। হাউ অ্যাবাউট ইউ? পরিচিত মেলি স্টাইলি ভয়েস শ্রবণ হতেই দিব্যর চড়িয়ে থাকা মেজাজ দ্বিগুণ হয়। দিব্য রাগে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। শক্ত কণ্ঠে প্রশ্ন করে উঠে, আবার কেন কল করেছ? তোমাকে ওয়ার্ন করা সত্ত্বেও নিউ নম্বর দিয়ে আমাকে আবার কল দেওয়ার সাহস কোথায় পেলে তুমি? আর কি চাই তোমার? তোমাকে চাই। পাতলা ওষ্ঠ জোড়া নেড়ে বিড়বিড়িয়ে বলে তৃষা, যা ফোনের এপাশে থাকা দিব্যর কানে পৌঁছায় না। তৃষা দিব্যর কথা আজ আর গায়ে মাখল না। তৃষা নড়েচড়ে বসে মুখে একটা পৈশাচিক হাসি ঝুলিয়ে শান্ত কণ্ঠে বলল, কুল 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 বেইব। এত হাইপার হওয়া ঠিক নয়। উত্তেজিত হওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি আবার বরাবরই তোমার ভালোমন্দের দিকে একটু বেশিই নজর দিয়ে থাকি। তোমার ভালো চাই, তাই বলছি শুধু শুধু উত্তেজিত হয়ে প্রেশার বাড়িও না, ডার্লিং। তৃষার ন্যাকামি কথা শুনে দিব্যর গা জ্বলে উঠল। দিব্য তেজি গলায় বলে, ন্যাকামি বন্ধ করো। আর তোমার মতো মেয়ে কারো ভালো চায়? হাহ। হাসালে। ড্রামা বন্ধ করো। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলে দিব্য। তৃষা ডিভানে গা এলিয়ে দেয়। পরপর মাথার নিচে এক হাত রেখে অন্য হাতে ফোনটা কানে চেপে বলে, আচ্ছা আমার কথা বাদ দাও। তা তোমার পেয়ারের ফেরেশতার মতো ভালো ফারিস্তা নূর তনুজার কি খবর? বন্ধুদের সাথে বাজি ধরে যাকে প্রেমের ফাঁদে ফেলতে গিয়ে নিজেই তার প্রেমে পড়ে হাবুডুবু খেতে থাকলে। তারপর সেই মেয়েটার জন্য আমাকে ইগনোর করতে শুরু করলে। তা তার কথা কিছু বলো। বলো বলো আমায়। আমি খুব এক্সাইটেড তার ব্যাপারে শুনতে। দিব্য কিছু বলে না, নিরুত্তর থাকে। তৃষা শব্দ করে জ্বলুনি দেওয়া হেসে ফের বিদ্রূপের সুরে বলে, দিব্য বেইব। যার জন্য আমাকে খারাপ বলেছিলে। আমাকে প্রস্টিটিউট বলতেও তোমার মুখে আটকায়নি। সেই তনুজা ওরফে তোমার তনু। তোমার সতী সাবিত্রী তনু। সে কি করল? কি করল? তার প্রেমিকের বাড়িতে থেকেই প্রেমিকের বড় ভাইয়ের সাথে ফষ্টিনষ্টি করল। জাস্ট শাট আপ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মুখ সামলে কথা বল। সামনে থাকলে তোকে আমি খুন করে ফেলতাম। একদম শেষ করে ফেলতাম তোকে। তনুজা সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। আর তোর কোনো যোগ্যতা নেই নিজেকে তনুজার সাথে কম্পেয়ার করার। আর তোর কি মনে হয় তোর আর লিওর ক্লোজ ছবিগুলো দেখার পরেও আমি তোর সাথে রিলেশন রাখব? আরে তোর মতো বাজে মেয়ের দিকে ফিরে তাকানোর ইচ্ছে আর সময় কোনোটাই সাফওয়ান দিব্য মির্জার নেই। আমার সবচেয়ে বড় ভুল ছিল তোকে হেল্প করাই। আমার বড় ভুল ছিল তোর কথাগুলো বিশ্বাস করাই। পরে বুঝলাম ইভান ঠিক ছিল। আরে তুই তো একটা নোংরা মেয়ে। তাই তো তোকে নিয়ে সন্দেহ হওয়া ইভানের অস্বাভাবিক ছিল না। আর তুই মিথ্যে বলে আমার কাছে সিম্প্যাথি নিতে আসলি। আমিও বোকার মতো তোর কথায় বিশ্বাস করে নিলাম। বিয়ে ঠিক হওয়ার পর বললি ইভান তোকে পড়াশোনার জন্য বিদেশে যেতে দিবে না। তাই এই বিয়ে করা সম্ভব নয়। আর ইভান অনেক বেশি প্রজেসিভ। ইভানের এই প্রজেসিভনেস এক প্রকার তোর কাছে অত্যাচার ঠেকেছে। তুই মানসিকভাবে ডিপ্রেসড হওয়ার নাটক করলি। উফ। একনাগারে বলে বড় বড় শ্বাস ফেলে দিব্য। তৃষা নিজের সাফাই গাইতে বলে, দিব্য তুমি বুঝতে কেন পারছ না? এখানকার কালচার এটা। সেদিন লিওর বার্থডে পার্টি ছিল। পার্টিতে সকলে ড্রিঙ্ক করে থাকে, আমিও করেছিলাম। যা এখানকার নর্মাল বিষয়। এটা এমন কি? আর ওই ছবিগুলো ড্রিঙ্ক অবস্থায় থাকাকালীন তোলা। দিব্য নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করে। চোখ বন্ধ করে নেয়। দাঁত কিরমিরিয়ে বলে, তৃষা অনেক হয়েছে, ব্যাস। অনেক কষ্টে আমার মুখের ভাষা সংযত রেখেছি। আর সম্ভব হচ্ছে না। প্লিজ কল কেটে দাও। তৃষা এবার রাগে আইঢাই করতে থাকে। তৃষা বলে, তনুজা। তনুজা যে এমন একটা জঘন্য কাজ করল। আমার উপর দেওয়া সেই গালিটা তো তনুজা ডিজার্ভ।
সেখানে এখনো তনুজার প্রতি তোমার এত প্রেম আছে কি করে আমার মাথায় ধরছে না। একজনের সাথে প্রেম করে আরেকজনের সাথে বিছানায় রাত কাটায় তনুজা। এরপরেও বলবে তনুজা আমার থেকেও বেটার। সতী সাবিত্রী তোমার ভীতু বোকা প্রেমিকা তনুজা। হা হা হা। দিব্যর শরীর জ্বলুনি দিয়ে উঠে তৃষার হাসি শুনে। দিব্য একটা কষিয়ে রামধমক দিয়ে বলে, স্টপ, স্টপ। আম শিওর যা কিছু হয়েছে সব ইভান করেছে। ইভানের প্ল্যান করে করা সব। আমি তনুজাকে চিনি, খুব ভালো করে চিনি। আমাদের 5 মাসের রিলেশন ছিল। এই 5 মাসে কখনো ওর হাত ধরারই সাহস পাইনি আমি। আর না তো তনুজা সুযোগ দিয়েছে। এরও কমাস আগে থেকে তনুজাকে চিনি আমি। আমার থেকে বেশি ওকে কেউ চিনে না। তাই পুরো পৃথিবী তনুজাকে খারাপ বললেও আমার বিশ্বাস হবে না। একটু থেমে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে প্রশ্ন করে দিব্য, বাই দা ওয়ে, তুমি এত কিছু কি করে জানলে? মাত্র 2 দিনের মধ্যেই আমার বাড়ির সকল খবরাখবর কে পৌঁছালো তোমার কাছে। তৃষা এবার অপ্রস্তুত হয়। সময় নিয়ে পরপর কিছু শব্দ গুছিয়ে নেয়। সে বলে, এ খবর কখনো বসে থাকে নাকি? তোমার আর তনুজার প্রেম কাহানি যেভাবে শুনেছিলাম সেভাবেই। মিথ্যে বলবে না। এত দ্রুত তো তোমার জানার কথা নয়। তৃষা ঢোক গিলে নেয়। আমতা আমতা করে বলে, আরে এসব খবর বাতাসের আগে উড়ে। তুমি জানো না। দিব্য কিছু বলে না। কপালের ভাঁজ মিলিয়ে ঠোঁট কামড়ে নীরব থাকে দিব্য। তৃষা কিছু ভেবে কৌশলে শুধোয়, আচ্ছা দিব্য, তুমি বলছো ইভানের প্ল্যান এসব। তো তোমার কি মনে হয় ইভান কেন প্ল্যান করেছে এটা? ইভান তোমাকে না পাওয়ার জন্য আমাকে দায়ী করে। আর হয়তো ও জেনেছিল আমি তনুজাকে ভালোবাসি। তাই হয়তো আমার থেকে তনুজাকে কেড়ে নিয়েছে। নোংরা গেম খেলে। তৃষা ঠোঁট টিপে শব্দহীন হাসল। মনেমনে ছক কষে দিব্যকে ফের দাবার গুটি বানাতে চাইল। গলার আওয়াজ বেদনার্ত বানিয়ে বলল, সো স্যাড দিব্য। দিব্য, আমি তোমার কষ্টটা উপলব্ধি করতে পারছি। ইভান শুধু তনুজাকে তোমার থেকে কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি। ওর আরও সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। ও তোমাকে আরও কষ্ট দিতে চায়। ইভান চায় তুমি তাকে আর তনুজাকে একসাথে দেখে প্রতি মুহূর্তে জ্বলো, ছটফট করো, কষ্টে থাকো। দিব্য, দিব্য, তুমি ইভানকে সাকসেস হতে দিও না। তুমিও ইভানকে দেখিয়ে দাও। উল্টো ইভানের জ্বলুনি, ছটফটানি হয় তাই করো। কি করে? তৃষা মনেমনে খুশি হল। যাক, টোপটা কাজে আসছে বোধহয়। আমাকে বিয়ে করে মানে? আগে আমার কথাটা ঠান্ডা মস্তিষ্কে ভাবো। তুমি যদি আমাকে বিয়ে করে নিয়ে যাও, তাহলে ইভান তোমার পাশে আমাকে দেখে রাগে ফুঁসতে থাকে। আর এটা প্রুভ হবে তুমি মোটেই তনুজাকে হারিয়ে শোকে কাতর হওনি। তনুজা তোমার বাজি ধরা প্রেমী ছিল। আর তোমার জন্য তো আমিই ছিলাম। তোমাকে আর আমাকে দেখলে ইভান লুচির মতো ফুলবে। গো বেচারা ইভান। সে আর তোমার কষ্টে পৈশাচিক আনন্দ নিতে পারবে না। উল্টো নিজের কষ্ট বাড়বে। অসম্ভব। তোমার কথা শুনে একবার জীবনে বড় ভুল করে ফেলেছি। সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে আমাকে। তনুজাকে হারিয়ে। প্রকৃতির বিচার কথাটা মিথ্যা নয়। আমি হারে হারে সেটা টের পাচ্ছি। আর ইভানের থেকে প্রতিশোধ নিতে আমি একাই যথেষ্ট। তার জন্য জেনে শুনে তোমাকে নিজের গলায় কাটা হিসেবে নিতে আমি চাই না। না পারব গিলতে আর না পারব উগরাতে। আর আমি তনুজার সামনে প্রমাণ দেব ইভান ইচ্ছে করে ফাঁদে ফেলে তাকে বিয়ে করেছে। সবার সামনে ইভানের ভালো মানুষের মুখোশ খুলব। আমার মনে হয় তনুজা প্রমাণ পাওয়ার পর ইভানকে ডিভোর্স দিতে রাজি হবে। আমি বললাম, তুমি ঠান্ডা মস্তিষ্কে ভাবো। এদিকে প্রমাণ জোগাড় করতে থাকো। যদি প্রমাণ না পাও, ইভানকে শাস্তি দেওয়ার জন্য সেকেন্ড অপশন হিসেবে আমাকে নিতে পারো। আচ্ছা দিব্য, তুমি ভাবতে থাকো। আর আমি খুব দ্রুতই দেশে ফিরছি। দেশে ফিরে ফেস টু ফেস কথা বলবো। এই কদিনে তুমি ভেবে সিদ্ধান্ত নাও। ইভানকে সাকসেস হতে দিবে নাকি উল্টো ওকেই ঘোল খাওয়াবে। দিব্য আর কিছু না শুনে কল কেটে দেয়। তৃষা ভাবতে থাকে। নির্বোধ দিব্য। ঠিক রাজি হবে। তনুজাকে হারানোর শোকে হিতাহিত জ্ঞান হারিয়ে দিব্য খ্যাপাটে হবে। সে ইভানকে কষ্টে দেখতে চাইবেই। আর তৃষার টোপ গিলবে।
আর টোপ গিললেই তৃষার আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া পূরণ হবে। এই ভেবে তৃষার চোখ দুটো জ্বলজ্বল করতে থাকে। ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে চারিদিক থেকে। তনুজার ঘুম হালকা হয় এবার। তনুজা নিভু নিভু চোখে তাকানোর চেষ্টা করে। চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে, গায়ে চাদর জড়ানো দেখে অবাক হয়। তনুজার স্পষ্ট মনে আছে ও তো সোফায় শুয়েছিল। তাহলে এখানে এলো কি করে? মাথাটা ঘুরিয়ে খানিকটা দূরত্বে ইভানকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। তনুজার অস্বস্তি হতে থাকে। ওর অবচেতন মন আওড়ায়। তাহলে কি উনি? এতটুকু ভাবতেই তনুজার অস্বস্তি হুড়হুড় করে বাতাসের বেগে বাড়ে। তবে তনুজা বেশ বিস্মিত হয়। লোকটা তার গায়ের চাদর অবধিও দিয়ে দিয়েছে। মানুষটা বাইরে যতটা কঠোর স্বভাব দেখায়, ততটাও কঠোর নয় মনটা। তনুজার বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। কেমন হাঁসফাঁস লাগছে। ডিম লাইটের সবুজ আলোয় ঘুমন্ত ইভানকে বাচ্চাদের মতো নিষ্পাপ লাগছে। শ্যামবর্ণ মুখটা থেকে কেমন মায়াময় দ্যুতি ছড়াচ্ছে। তনুজা দুরুদুরু কাঁপতে থাকা বুক নিয়ে নির্নিমেষ চাউনিতে চেয়ে থাকল ও মুখটাতে। পরপর দৃষ্টি ঘুরিয়ে উঠে হাঁটু ভাঁজ করে বসে। দুই হাতে হাঁটু জড়িয়ে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে কিয়ন চোখ বুজে থাকে। ভেতরটায় অস্থির লাগছে। এভাবেই অনেকটা সময় কাটে। তারপর উঠে অজু করে নামাজ পড়ে নেয় তনুজা। সকালে শিরিনের সাথে রান্না করে তনুজা। পুরো সকালটা তার কিচেনেই কাটে। তনুজার দাদি ওকে ঘরকন্নার কাজ সব শিখিয়েছিল। যদিও দাদি কাজ করতে দিত না তেমন, তারপরেও শিখিয়ে দিয়েছিলেন নিজ হাতে। বিয়ের পর মেয়েদের এসব করতেই হয়, তাই শিখে রাখা ভালো। তনুজাও আগ্রহ নিয়ে দাদির কাজ দেখত, মাঝে মধ্যে সাহায্য করত। সেই থেকেই ঘরকন্নার কাজগুলো তার আয়ত্তে। তনুজা নিস্তেজ হয়ে রোবটের মতন কাজ করছিল। ছিল না মুখে হাসি আর না তো উৎফুল্লতা। রান্না শেষে টেবিল সাজিয়ে রুমে যায় তনুজা। কিচেনে কাজ করতে গিয়ে গরম লেগেছে খুব। আগুনের তাপে থেকে মুখটা কেমন জ্বলছে। মুখে পানির ঝাপটা নেওয়া জরুরি। আর বাতাসে বসে একটু জিরানোও দরকার। রুমে পা দিতেই দেখতে পায় পরনে অফ হোয়াইট প্যান্ট, নেভি ব্লু শার্ট গায়ে জড়াতে ব্যস্ত ইভান। চুপচুপে ভেজা চুলগুলো মাথা ছাড়িয়ে কপালেও এলোমেলো হয়ে লেপ্টে আছে। তনুজা সেদিকে আর দ্বিতীয়বার না তাকিয়ে সোজা ওয়াশরুমে ঢোকে। পরপর হাত দুটো হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে মুখে পানির ঝাপটা দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ইভান শার্টের বোতাম লাগাচ্ছে। ইভানের দৃষ্টি আয়নায় ছিল। তনুজা খানিকটা দূরত্বে পিছনে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে। হঠাৎ দুজনের চোখে চোখ পড়ে। তনুজা তড়িৎ দৃষ্টি নামিয়ে নেয়। ইভানের থেকে দৃষ্টি লুকাতে শাড়ির আঁচল টেনে মুখ মুছতে ব্যস্ত হয়। ইভান বাম হাত দিয়ে ধীরে ধীরে বোতাম লাগাচ্ছে। তনুজা কোনা চোখে তা দেখল। বাম হাত দিয়ে ডান হাতের শার্টের আস্তিন গোটাতে থাকে ইভান। তনুজার অবচেতন মন ভাবে, একবার কি জিজ্ঞেস করব, হাতের অবস্থা কেমন? পরপর অদৃশ্য এক দ্বিধা এসে জড়ো হয়। তনুজা দ্বিধা আর দ্বন্দ্বের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে। শোনা আর হয়ে ওঠে না। ডান হাতের শার্টের আস্তিন গোটানো হয়। বাম হাতের আস্তিন গোটাতে গিয়েই সমস্যায় পড়ে ইভান। তনুজা কোনা চোখে ইভানকে লক্ষ্য করছিল। ইভান ডান হাতের সাহায্যে বাম হাতের আস্তিন গোটাতে গিয়ে বারবার কপাল কুঁচকে নিচ্ছে। হাতের তালুতে কাটায় টান লাগতেই ব্যথায় কপাল কুঁচকে যাচ্ছে ইভানের। তনুজা চোখ তুলে তাকিয়ে বিষয়টা দেখে। ইভান শার্টের আস্তিন গোটাতে গিয়ে বারবার থেমে যাচ্ছে। তনুজার হঠাৎ কি হল? ওর ভেতরের কোমল সত্তা ওকে বারবার উস্কাতে থাকে ইভানকে হেল্প করার জন্য। আর এও স্মরণ হতে থাকে, লোকটা তার কেয়ার নিয়েছে। এই মুহূর্তে তাকে সাহায্য করা জরুরি। আচমকা তনুজা ইভানের সামনে গিয়ে দাঁড়ায়। ইভানের দিকে পলক তুলে তাকায়। একদম মিহির স্বরে বলে, আপনার হাতে বোধহয় লাগছে। আমার কাছে দিন, আমি করে দিচ্ছি। ইভান পূর্ণ চাউনিতে তনুজার দিকে তাকাল। কেন জানি না করতে পারল না। চুপচাপ নিজের ডান হাতটা সরিয়ে নিল। তনুজা ইভানের চুপ থাকাকেই নীরব সম্মতি ধরে নিয়ে তার কোমল হাত দিয়ে ইভানের শার্টের আস্তিন খুব যত্ন সহকারে আলগোছে গুটাতে থাকে। ইভানের নিরেট ধূসর চাউনি তনুজার মায়াবী মুখখানায় নিবন্ধ হয়েছে। ভাসা ভাসা চোখ দুটো ইভানের হাতের দিকে তাকিয়ে। কালো চিকন ভ্রু জোড়া ভেজা ভেজা।
কপালের উপর ছোট ছোট অবাধ্য চুলেরা বাতাসে নৃত্য করছে যেন। ইভানের কাছে এই দৃশ্যটা সুন্দর লাগল। সে চেয়ে চেয়ে দেখতে থাকল। শার্ট গায়ের সাথে আটসাট, হাতাটাও তেমনি আটসাট। গোটাতে গিয়ে তনুজার বেশ বেগ পোহাতে হচ্ছে। ইভানের লোমশ হাতের সাথে তনুজার হাতের ছোঁয়া লাগছে আর যেন বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছে। এমন ঠেকেছে তনুজার। সহজ কাজটা অতটাও সহজ নয়। এখন মনে হচ্ছে তনুজার অস্বাভাবিকভাবে বুক কাঁপছে তার। গলাটাও শুষ্ক হয়ে আসছে। হাত দুটো রীতিমত কাঁপছে। কাঁপা কাঁপা হাতেই গুটানো শেষ করে। জোর করে শুকনো হেসে সরে দাঁড়ায় তনুজা। নিজেকে স্বাভাবিক দেখাতে হঠাৎ শুধোয়। কাল খাবার খেয়েছিলেন কিভাবে? না মানে হাত জ্বলেনি। ইভান আর চোখে তনুজাকে আরেক পল দেখে চিরুনি বাম হাতে নিয়ে চুলগুলো পরিপাটি করতে করতে জবাবে বলে, স্পুন দিয়ে। তনুজা ছোট করে ও বলে আর বাক্য ব্যয় করে না। তার মনে হলো সে বোধহয় অহেতুক বোকা একটা কথা বলে ফেলেছে। নাস্তা করতে বসেছে সবাই। নূরজাহান শিরিনকে উদ্দেশ্য করে বললেন, দিব্য কই? খেতে আসলো না যে? থাক মা, আসেনি যখন পরে এসে খেয়ে নিবে। চোখে চোখে আরও কিছু কথা হয় শাশুড়ি বউয়ের। নূরজাহান আজ আর কথা বাড়ালেন না। থাকগে, কালকে টেবিলে দুই ভাইয়ের ঝগড়া হলো। এখন সামনাসামনি না হওয়াই ভালো। শেষে রাগঢাক করে একজনও খাবারই খাবে না হয়তো। শিরিন তনুজাকে ডেকে বলেন, তনুজা, তুমিও বসে পড়ো, অনেক বেলা হয়েছে। সমস্যা নেই আন্টি, আমি পরে বসব। তনুজা নিচু স্বরে জবাব দেয়। শিরিন অমায়িক হেসে বললেন, পরে কেন? বসো তো। নূরজাহান ভ্রুকুটি করে বিরস স্বরে বলল, এতবার বলছে, সেখানে এত ঢং কিসের? বুঝি না বাপু। আমাদের সময়ে শাশুড়িরা একবার কিছু বললেই টু শব্দটি তো দূর, অমনি অক্ষরে অক্ষরে পালন করতাম। তনুজা আর কথা না বাড়িয়ে চেয়ার টেনে বসে পড়ে। নৃত্য নানু আপুর দিকে সরু চোখে চেয়ে বিড়বিড় করে, নানু আপুর তো কথা একটাই, আমাদের সময়, আমাদের সময়। এই আমাদের সময় বলে জিকির তোলে। আমার ভীষণ দেখার শখ নানু আপু যেভাবে বলে সেভাবে সব করেছে কিনা। ঈশ্বস, যদি একবার টাইম মেশিন করে দেখতে যেতে পারতাম, তাহলে খুব ভালো হতো। নূরজাহান খাবার খেতে খেতেই বলেন, বুয়া একটু আগে আমার কাছে এসেছিল। আজ দুপুরে সে নাকি আসতে পারবে না। ছোট বৌমা তো একটু পরেই অফিসে যাবে। এই নাতবু, তোমারে বলছি, কি রান্না করা লাগবে সব শাশুড়ির থেকে শুনে নিও। নিজে সবটা রান্না করবে, বুঝছ? তনুজা কলের পুতুলের মতন ঘাড়টা কাত করে হ্যাঁ সূচক উত্তর দেয়। নৃত্যর হঠাৎ কিছু মনে হতেই বিস্ময় নিয়ে বলে, আমি তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। কালকে কোচিং থেকে ফিরতে বুয়াকে দেখলাম। তামান্না মেয়েকে ধমক দিয়ে থামিয়ে দেয়। কর্কশ গলায় বলল, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাও। খাওয়ার সময়ও তোমার কথা বলতে হবে। রোজ রোজ তুমি কোনো না কোনো কারণে লেট করে ক্লাসে ঢোকো, আর স্কুল থেকে এই নিয়ে আমার কাছে কমপ্লেইন আসে। মায়ের বকুনিতে নৃত্যর মুখটা ছোট্ট হয়ে এইটুকুন হয়ে যায়। সে আর কথা না বলে চুটি মেরে যায়। তামান্না খাবার চিবুতে চিবুতে বলে, আজ নীতি আসবে। নীতির জন্য কি কি রান্না করা লাগবে আমি বলে দিব। নীতির খাবারের ঝাল একদম কম দিবে। তনুজাকে উদ্দেশ্য করে বলে তামান্না। তনুজা বরাবরের মতোই নিশ্চুপ থাকে। নৃত্য এক্সাইটেড হয়ে বলে, ওয়াও, আপু আসবে, দারুণ মজা হবে। দরজার পাশে থাকা সুতাক থেকে কালো জুতো জোড়া নামিয়ে পায়ে দিতে থাকে ইভান। উবু হয়ে এক হাতের সাহায্যে জুতাটা পায়ে গলিয়ে নিতে থাকে। এমন সময় পান চিবুতে চিবুতে নূরজাহান হাঁক ছেড়ে ডাকলেন, দাদু ভাই, আজ বিকেলের দিকে চলে এসো, নাতবউকে নিয়ে কেনাকাটা করতে যাবে। এখনও তো তার তেমন কিছুই কেনাকাটা করা হয়নি, তাই তাকে নিয়ে আজকে মার্কেটে যাবে তুমি। তনুজা টেবিল থেকে এটো প্লেট সরিয়ে কিচেনে যাচ্ছিল, এমন সময় কথাটা তার কানে আসে। ইভান পরপর বলে উঠল, আজ আমার কাজ আছে, আমি আজ যেতে পারবো না। ও মা, তা বললে হয় নাকি? বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হলো, এই বাড়ির বউ সে, তার ভরণ পোষণের দায়িত্ব তো এখন তোমার। আমি টাকা দিয়ে দিব, যা লাগে কিনে নিতে বলো ওকে। নূরজাহান বেগম গম্ভীর মুখে বললেন,
বাড়ির বউ একা একা কেনাকাটা করতে যাবে, এটা কি হয় নাকি? এখনকার দিনকাল ভালো না। না না, এটা আমি করতে পারবো না। এই দিদুনকে নিয়ে আরেক জ্বালা। এখন এটা ভালো না, তখন ওটা ভালো না, সব ভালো মনে হয় তার সময়েই ছিল। আশ্চর্য! ইভান বিরক্তিতে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বলল, একা যেতে সমস্যা হলে নৃত্যকে সাথে নিয়ে যেতে বলো। আলমারির ডান পাশের ড্রয়ারে টাকা আছে, তাকে নিতে বলো। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ইভান আর বাক্য খরচ না করে পা চালায় অফিসের দিকে। পিছন থেকে দিদুন আইটাই করতে থাকেন আর চেঁচিয়ে বলতে থাকেন, তোদের যা অবস্থা, কিভাবে সংসার করবি তোরা? আজ তোমার কাজ আছে, আজ না হয় কাল নিও, কাল না হয় পরশু, তবুও বাড়ির বাচ্চা মেয়েসহ তাকে একলা দোকানে যেতে দিচ্ছি না। ইভান ফিরেও তাকায় না তার কথা শুনে, আর সেই সাথে কোনো প্রত্যুত্তরও দেয় না। সে তার মতো আপন মনে ত্রস্ত পায়ে ধীরে ধীরে রুম থেকে প্রস্থান করল। চলবে ইনশাআল্লাহ।